এখানে একজন বেসরকারি কর্মকর্তা এবং তার সঞ্চয়পত্র থেকে ইনকাম আছে, তার একটি কেস স্টাডি আমাদের সামনে আছে। দেখেন, আমরা যখন রিটার্ন তৈরি করব, তখন করদাতার কাছ থেকে আমরা যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো নিব, তার মধ্যে এক নম্বর থাকবে তার ইনকাম সম্পর্কিত ডকুমেন্ট, অর্থাৎ করদাতার ইনকাম কোন কোন সোর্সে আছে সেই ডকুমেন্ট থাকতে হবে। স্যালারি সার্টিফিকেট থেকে শুরু করে এই যে সঞ্চয়পত্র সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, এরপরে যদি আরো অন্যান্য ইনকাম থাকে সেই প্রত্যেকটি ডকুমেন্ট আমাদের থাকতে হবে। দ্বিতীয় আরেকটি ইনফরমেশন আমাদের প্রয়োজন হবে, এটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টকে মূলত আমরা বলছি রিবেটেবল ইনভেস্টমেন্ট। সকল ইনভেস্টমেন্ট নয়, যে কোন কোন খাতে বিনিয়োগ করলে করদাতাগুলো রিবেট পাচ্ছেন, সেই খাতগুলো আপনার, এই তথ্যগুলো আপনার থাকতে হবে, বিনিয়োগের তথ্য। তাহলে নাম্বার ওয়ান আমরা বলতে পারি যে তার আয়ের তথ্য, এটা আমাদের প্রয়োজন রিটার্ন করতে হলে। এই তথ্য প্লাস হচ্ছে ডকুমেন্ট, এবং হচ্ছে তার বিনিয়োগ। করদাতার কাছ থেকে আপনি ডিটেলসে নেবেন, কোনো কিছু স্কিপ করার কিন্তু সুযোগ নাই, কনসিল করার সুযোগ নেই এখন একদমই। যেহেতু আমাদের এপিআই যুক্ত হয়েছে, ট্যাক্স অফিস দেখতে পারে যে আপনি কোথায় বিনিয়োগ করেছেন, আপনি কোন জায়গা থেকে ইনকাম করেছেন, কত ইনকাম করেছেন। সো এখন কিন্তু আপনার এই স্কিপ করা, কনসিল করা, এই বিষয়গুলো চিন্তা করার সুযোগ থাকছে না। এটা হচ্ছে ই রিটার্নের পোর্টাল। আমরা জানি যে ই রিটার্নের পোর্টাল আপনি দেখবেন এখন আপডেট চলে আসছে 2026-27, এবং 3 বছরের রিটার্ন কিন্তু ই রিটার্নে করা যাচ্ছে, 2024-25, 25-26 এবং 26-27। এই 24-25 এবং 25-26, এই দুই অ্যাসেসমেন্ট ইয়ারের যে রিটার্নটি হচ্ছে, এটা কিন্তু নর্মাল রিটার্ন হচ্ছে। আপনাকে ডিলে ইন্টারেস্ট সহ 174 ধারায় ট্যাক্স পে করে রিটার্ন সাবমিট করতে পারবেন। আইনগত যে বিধান আছে সেভাবে করা যাচ্ছে। আর এখন আমরা দেখছি সেলফ রিটার্ন, এটা হচ্ছে 2026-27 এই ইয়ারের রিটার্নটি আমরা দেখতে চাই। এবং আমাদের করদাতার যে ফ্যাক্ট আমরা নিয়েছি, যদি আপনি খেয়াল করেন, 26-30 জুন পর্যন্ত আমরা তার তথ্য নিয়েছি। তাহলে 2023-26 জুন অর্থ কি? অর্থ হচ্ছে আমরা তার তথ্যটা নিয়েছি এই 26 অর্থ বছর পর্যন্ত, অর্থাৎ 26-27 ট্যাক্স ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার। 26-27-এর আমরা রিটার্নটি তৈরি করব। তাহলে আমাদের প্রথমে যেতে হবে, দেখেন এই পাশে ই রিটার্নের যে আমাদের সার্ভিসগুলো আছে, তার মধ্যে ট্যাক্স রেকর্ড হচ্ছে প্রিভিয়াস যে রিটার্নগুলো সাবমিট করেছি, এটা আমরা একটু দেখাই যে সেখানে ট্যাক্স রেকর্ডগুলো আছে। আপনি টিন সার্টিফিকেট, পিএসআর সার্টিফিকেট, স্ট্যাটাস অ্যাকনলেজমেন্ট, রিটার্ন, চালান, হিস্ট্রি সবকিছু পাবেন। আর আমরা মূলত এখন যে রিটার্নটি কাজ করবো, এটা হচ্ছে রেগুলার রিটার্ন। ওকে, এখানে আমরা প্রথমত দেখেন এই রেগুলার রিটার্নে চলে যাব। রেগুলার রিটার্নে যাওয়ার পরে আমাদের কাছে কিছু বেসিক তথ্য চাওয়া হবে, এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইনফরমেশন। কিছু বেসিক তথ্যের মধ্যে আমাদের প্রথমে চাওয়া হচ্ছে, দেখেন, অ্যাসেসমেন্ট ইনফরমেশন। এই অ্যাসেসমেন্ট ইনফরমেশন আমাদের কাছে চাওয়া হবে। কি কি ইনফরমেশন এখানে আছে? এক নম্বরে আছে, এটা কি সেলফ অ্যাসেসমেন্ট কিনা, আপনি কি এটা সেলফে দিচ্ছেন কিনা। আমরা জানি যদি কর দিবসের মধ্যে ব্যক্তি রিটার্ন হয়, যা সেলফেই হয়, সেলফের অল্টারনেটিভ কোনো অপশন নেই। সো এটা আমাদের সেলফ অ্যাসেসমেন্ট, এটা অটোমেশনে আছে। এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27, যেহেতু 30 জুন আমাদের ফ্যাক্ট অনুযায়ী, 30 জুন 2026-এর তথ্য দিয়ে আমরা রিটার্ন ফিল আপ করব। এবং এটা তো আমাদের এখন করতে হবে, সেপ্টেম্বরের মধ্যে করলে আমরা ইনসেনটিভ পাবো এখান থেকে 5% অথবা সর্বোচ্চ 25,000 টাকা, এটা আমরা জানি। করদাতাদেরকে এই বিষয়গুলো আমরা জানাবো যে আপনি ইনসেনটিভ পাবেন, অতএব দ্রুত রিটার্নটি সাবমিট করে ফেলেন। এটা আমাদের নৈতিক দায়িত্ব ট্যাক্স লয়ার হিসাবে। তা আমাদের ফ্রম ইনকাম ইয়ার, ইনকাম ইয়ার কি হচ্ছে, 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026, এটা আমাদের ইনকাম ইয়ার, তাই না? এটা তো আমরা জানি। কোনো কোনো সময় এই ইনকাম ইয়ারটি পরিবর্তন হতে পারে, ইনকামের সময়কাল। যেমন ধরেন আপনার নতুন চাকরি হলো, আমার জানুয়ারিতে চাকরি হয়েছে, জানুয়ারিতে ইনকাম শুরু হয়েছে, নতুন বিজনেস শুরু হয়েছে, তখন এই ইনকামের স্টার্টিং ডেটটা এটা চেঞ্জ হতে পারে। আমি এটা দেখা যাচ্ছে 1 জুলাইতে না হয়, এটা হয়তো বা আমার অগাস্টে হইতে পারে, জানুয়ারিতে হতে পারে, নো প্রবলেম হিয়ার। বাট সাধারণ যে নিয়ম, যদি কন্টিনিউ রিটার্ন থাকে, তখন আমাদের কিন্তু 1 জুলাই থেকেই কাউন্ট হয়। কিছু এক্সেপশন এখানে করা যেতে পারে। এরপর আরেকটি ইনফরমেশন এখানে প্রয়োজন, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস।
যে করদাতা আসলে নিবাসী কিনা। অর্থাৎ নিবাসী বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে করদাতার যে ট্যাক্স রেটটি হবে এটা কি আমাদের স্ল্যাব রেটে হবে কিনা। নিবাসী বলতে আমরা কি জানি, আমাদের আয়কর আইনে সেকশন 2-45 যে ডিফাইন করা আছে নিবাসী কি। আমরা গত ক্লাসেও বলেছি যে একজন ফরেনার যখন এই একটি কর বর্ষে, অর্থাৎ ইনকাম ইয়ার যেটাকে আমরা বলছি, ইনকাম ইয়ারে অর্থ বছরে যদি 283 দিন অবস্থান করে তাহলে সে নিবাসী হয়ে যায়। যদিও সে বিদেশি নাগরিক, তার ক্ষেত্রেই মূলত এই বিধানটা এখানে যেটা বোঝানো হয়েছে। আর যারা বাংলাদেশি তারা সবসময় কিন্তু রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে ট্যাক্স দিবেন। আর তারা হচ্ছে অনিবাসী বাংলাদেশি, তারা কিন্তু বাংলাদেশি হিসেবেই ট্যাক্স পে করবেন। তো এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে আমরা রেসিডেন্স হিসাবে কাউন্ট করছি। এরপর দেখেন এখানে আরেকটি ইনফরমেশন চাচ্ছে, ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, করদাতার কোনো কর অব্যাহতি আয় আছে কিনা এই বিষয়টি আপনার কাছে কোশ্চেন করছে। আপনি ইয়েস অথবা নোতে আনসার করবেন। এখন করদাতার এক্সামশন কোন ধরনের এক্সামশন, যেমন করদাতা কিন্তু স্যালারি তো 5 লাখ টাকা অথবা 1/3 এক্সামশন পায়। একটি ইনকামের একটি পোর্শন এক্সামটেড হইতে পারে, এটা কিন্তু এখানে বলে নেই। এখানে একটি শব্দ আপনি ক্লিয়ার হবেন যে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সামটেড ফ্রম ট্যাক্স, যে এমন ইনকাম যে ইনকামটা সম্পূর্ণ ট্যাক্স থেকে এক্সামশন দেওয়া আছে। যেমন আমাদের এই যে নতুন আইনে 26-এর অর্থ আইনে ফ্রিল্যান্সার যারা আছে তাদের ইনকামকে ফুললি এক্সামটেড করা হলো। তাহলে আপনি যদি কোনো ফ্রিল্যান্সারের ফাইল করেন তাহলে এখানে ফুললি এক্সামটেড দিবেন। আইটি ফুললি এক্সামটেড। তাহলে এই ধরনের যদি আমাদের ষষ্ঠ তফসিল, এটা কোথায় পাবেন, রেফারেন্স একটু লিখে রাখেন প্লিজ, নোট করে রাখেন। আমাদের ষষ্ঠ তফসিলে, আমাদের যে 8টি তফসিল আছে আয়কর আইনে, তার ষষ্ঠ তফসিলে এই ট্যাক্স এক্সামটেড ইনকামের একটি তালিকা দেওয়া আছে। সেখানে আপনি দেখবেন কিছু কিছু ইনকামের ক্ষেত্রে ফুললি এক্সামশন দেওয়া আছে। যদি ওই ইনকামের ক্ষেত্রে ফুল এক্সামশন থাকে আর আপনার করদাতার ওই ধরনের ইনকাম থাকে, তখন আপনি এখানে ইয়েস মার্ক করবেন। তাহলে পরবর্তীতে আপনি তার ইনকামটি ইনপুট দেওয়ার সুযোগ পাবেন। অনেকে রিটার্ন করতে যায়, এখানে নো থাকে তো অটোমেশনে, ইয়েস না করলে পরবর্তীতে কিন্তু তিনি ফুললি এক্সামশন কোনো ইনকাম ই রিটার্নে ইনপুট দিতে পারবেন না। সো আগে থেকেই তাকে এটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে আসেন হেডস অফ ইনকাম। আমরা জানি যে সেকশন 30 অনুযায়ী বেসিক বা মূল হেডস হচ্ছে 60টি। করদাতার এই 60টি হেডসে কোনো ইনকাম আছে কিনা, থাকলে এখানে ইয়েস টিকমার্ক করবেন। দেখেন আমরা যে ফ্যাক্টটা নিয়েছি, যে ফ্যাক্টটা নিয়ে কাজ করছি, সেখানে দুটি সোর্সে তার ইনকাম আছে। একটা হচ্ছে তার স্যালারি, নন গভর্নমেন্ট এমপ্লয়েড স্যালারি, আর একটা হচ্ছে সঞ্চয়পত্রের সুদ, অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাসেট। সঞ্চয়পত্রের সুদ কোন ধরনের ইনকাম হবে, এটা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে হয়। কারণ এই সম্পদটা আর্থিক সম্পদ হিসেবে আবার ব্যাংকে গচ্ছিত আছে, সেখান থেকে আমি ইনকাম পেয়েছি, প্রফিট পেয়েছি, লাভ পেয়েছি অথবা সুদ পেয়েছি, এটা আমার আর্থিক পরিসম্পদ হতে আয় হিসাবে গণ্য হবে। তাহলে আমি এই যে ট্যাক্সেবল হেডস এর মধ্যে আমি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা টিকমার্ক করব নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এখানে টিক মার্ক করবো এই রিটার্নটি করার জন্য। তাহলে প্রথমে আমার দেখতে হবে আমি যে করদাতা রিটার্নটি করব তার কোন কোন হেডস ইনকাম আছে। যেমন এর নিচে কিন্তু আরো 4টি ইনকাম আছে, যে ইনকামগুলো আপনার স্পাউসের ইনকাম, ফার্মের ইনকাম, এওপির ইনকাম, এই সমস্ত ইনকাম কিন্তু এখানে অ্যাডিশনাল আছে। এছাড়াও কিন্তু আমাদের এই যে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, আমাদের ফার্স্ট শিডিউলে অর্থাৎ প্রথম তফসিলে যে 8টি তফসিল আছে তার মধ্যে প্রথম যে তফসিলটি আছে সেখানে আমাদের ডিসক্লোজার ইনকামের কথা বলা আছে, যে প্রিভিয়াস কোনো ইয়ারে ভুলে আমার ইনকামটি দেখানো হয়নি, আমি চাইলে ওই ইনকামটি এবছরে দেখাতে পারি, তবে সেখানে আমার অবশ্যই পেনাল্টি দিতে হবে। তাহলে এটা হলো ইনকামের হেডস। তাহলে আমরা এই যে ইনকাম, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমরা জানি, আমরা পড়বো এগুলো স্টেপ বাই স্টেপ। ইনকাম ফ্রম রেন্ট, এই দুটি সেকশন নিয়ে কিন্তু গত ক্লাসের আমাদের ব্যাপক আলোচনা ছিল। এরপরে আমরা পড়বো ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। এখানে দুটি ইনকাম আছে কিন্তু, একটি হচ্ছে ব্যবসা, আরেকটি হচ্ছে পেশা।
যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, সব পেশাজীবীর ইনকাম কিন্তু ইনকাম ফ্রম বিজনেসের পরে যাচ্ছে। এরপর ক্যাপিটাল গেইন ইনকাম, ফিনান্সিয়াল অ্যাসেট এবং আদার সোর্সেস। এরপরে হচ্ছে যে এনি ইনকাম ফ্রম ফলোয়িং সোর্সেস। এখানে আমরা দেখছি যে অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, যে পার্টনারশিপ ফার্ম রিটার্ন সাবমিট করে সেই ইনকামের একটি অংশ। তারপরে অ্যাজ এ মেম্বার অফ এওপি, এওপি বলতে অ্যাসোসিয়েশন অফ পার্সন, এটাও কিন্তু আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন, অর্থাৎ আইনগত ব্যক্তি, তারা সেপারেট রিটার্ন সাবমিট করে, তার অংশ পার্টনার হিসাবে তার অংশ বা সদস্য হিসেবে মেম্বার হিসেবে তার অংশ তার ব্যক্তির যারা চলে আসবে। এরপর হচ্ছে ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ। যদি আপনি বাংলাদেশের বাহির থেকে কোনো ইনকাম করে থাকেন, তো এটা ফরেন রেমিটেন্স হয় না অথবা অব্যাহতিতে মধ্যে পড়ে না, সেই ইনকামটি এখানে আসবে। আর হচ্ছে আরেকটি ইনকাম আছে, ইনকাম আর্ন বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন। দেখা যাচ্ছে যে আপনার স্পাউস কিছু ইনকাম করে কিন্তু তার কিন্তু কোনো টিআইএন নেই অথবা সে রিটার্ন সাবমিট করছে না আলাদাভাবে, সেক্ষেত্রে ধরা নেওয়া হয় যে তার যে ইনকামটি এটা আপনার ইনকাম হিসেবে গণ্য হবে। এই হচ্ছে আমাদের ইনকাম। তাহলে আমরা করদাতার ফ্যাক্ট অনুযায়ী এই দুটি ইনকাম সিলেক্ট করলাম, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। সো এরপরে নেক্সটে আমরা চলে যাই। দেখেন স্টেপ বাই স্টেপ, খুব সহজ। এখানে আমাদের আরো কিছু অ্যাসেসমেন্ট সম্পর্কে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন চাচ্ছে। কি কি চাচ্ছে? নাম্বার ওয়ান, দেখেন এডিশনাল ইনফরমেশন গুলো, এটাও আপনাদের বুঝে তারপরে আপনাদের পূরণ করতে হবে। লোকেশন অফ মেইন সোর্সেস অফ ইনকাম, যদিও এটা এখন বর্তমান আইনে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুস নয়, তারপরেও রিটার্নে যেহেতু দেওয়া আছে, কারণ বর্তমান আইনে আমাদের যে কোনো লোকেশন হোক না কেন মিনিমাম ট্যাক্স কিন্তু 5,000। এই লোকেশনের ভিত্তিতে আগে আমাদের ট্যাক্স রেটটা ডিফারেন্ট ছিল, এই জন্য এই লোকেশনটা একটা ইম্পর্টেন্স ছিল লোকেশনের। বাট 2026-এর অর্থ আইনে এটার আর কোনো গুরুত্ব থাকলো না, বাট তারা দিয়ে রাখছে যেহেতু আমাদের সেখানে অবশ্যই ইনফরমেশন দিতে হবে। এরপরে স্পেশাল বেনিফিটেড পার্সন, যেমন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অথবা জুলাই যোদ্ধা, যারা আমাদের ট্যাক্স রেটে কিছু সুবিধা পায়, এক্সামশন সুবিধা পায়, করমুক্ত সুবিধা পায়, তাদের ক্ষেত্রে। এরপর হচ্ছে ডিসেবল পার্সন বা থার্ড জেন্ডার। এরপর হচ্ছে প্যারেন্ট অফ লিগাল গার্ডিয়ান অফ ডিসেবল পার্সন। তো এখানে আমরা জানি যে তাদের জন্য করমুক্ত সীমাটা বৃদ্ধি পায় সকলের ক্ষেত্রে। আর যদি ডিসেবল পার্সনের প্যারেন্ট থাকেন যিনি তার ভরণ পোষণ বহন করেন, সেক্ষেত্রে ওই প্যারেন্টের 50,000 টাকা, ধরুন 4 লাখ, এরপর আরো 50,000, 4.5 লাখ টাকা করমুক্ত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটি। তাহলে আপনার করদাতা এই ধরনের কোনো ক্রাইটেরিয়ায় পড়ে কিনা যেখানে তিনি ট্যাক্সের থেকে করমুক্ত সীমা পাবেন অতিরিক্ত, তাহলে এখানে টিক মার্ক করবেন। আর যদি দেখা যাচ্ছে না, সাধারণ করদাতা এরকম কোনো বেনিফিটেড হবেন না, তিনি বেনিফিট পাবেন না, তাহলে এটাকে আর টিক মার্ক করবেন না, এভাবেই থাকবে, এটাকে আপনি স্কিপ করেছেন। এরপরে যে কোশ্চেনটা, যে ইনফরমেশনটা আপনি দিতে হয়, এটা হচ্ছে ট্যাক্স রিবেট। দেখেন একজন করদাতা এবছরে বিনিয়োগ করে নাই, তিনি কি রিবেট পাবেন? রিবেট কিন্তু পাবেন না। তাহলে এখানে ট্যাক্স রিবেট ক্লেম করা যাবে কিনা করদাতার ক্ষেত্রে, এটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে যে এই করদাতা তিনি এবছরে কোনো ইনভেস্টমেন্ট করেছেন কিনা। কোন ইনভেস্টমেন্ট? রিবেটেবল ইনভেস্টমেন্ট, যে খাতগুলোতে ইনভেস্টমেন্ট করলে ট্যাক্স থেকে ছাড় পাওয়া যায়, রিবেট পাওয়া যায়, সেই ধরনের খাতগুলোতে তিনি কোনো ইনভেস্টমেন্ট করেছেন কিনা, এটা আপনাকে দেখতে হবে। তাই আমাদের যখন আমরা রিবেট নিয়ে আলোচনা করেছি, আমরা একটা লিস্ট দিয়েছি আপনাদেরকে যে এই খাতে দেখেন, এই যে টপিকগুলো প্রাথমিক আমরা আলোচনা করেছি সবই কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যে সেকশন 78-এ রিবেটের ক্যালকুলেশন কিভাবে হবে, ষষ্ঠ তফসিলে কোন কোন খাতে বিনিয়োগ করলে রিবেট পাবেন, কোন কোন জায়গায় দান করলে আপনি রিবেট পাবেন, সব তথ্যগুলো আপনাদের জানা হয়েছে, আমরা লেকচার শিটে দিয়েছি। সো আপনি দেখবেন যে করদাতার এই যে খাতগুলোর কথা আমরা মেনশন করেছিলাম, সেখানে কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা ডিউরিং দিস পিরিয়ড, অর্থাৎ এই অর্থ বছরে 5 জুলাই 2025 থেকে 30 জুন 2026-এর মধ্যে যদি থাকে, তাহলে আপনি এখানে ইয়েস মার্ক করবেন। আর যদি না থাকে তাহলে নো। দেখেন এরপরে
আমাদের আরেকটি কথা বলছে IT10B রিকোয়ারমেন্টস। IT10B বলতে কি বোঝায়? তার সম্পদ দায় বিবরণী, এইটা ডিটেলসে দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা। যদিও আমার অপিনিয়ন হচ্ছে আপনার এটা প্রয়োজন হোক বা না হোক, আপনি অবশ্যই IT10B ডিসক্রিপটিভ ওয়েটে প্রত্যেকটি কলামের ব্যাখ্যা দিয়ে দিবেন রিটার্নের সাথে। এটা আপনার জন্য বেটার, করদাতার এটা প্রয়োজন বাধ্যতামূলক হোক বা না হোক। আর ম্যাক্সিমাম করদাতা তো এখন আইনগতভাবে বাধ্য। ধরেন তার 50 লাখ টাকার প্রপার্টি হয়নি, গ্রস ওয়েলথ হয়নি, বাট সে গভর্নমেন্ট এমপ্লয়ি, সে কিন্তু IT10B দিতে বাধ্য। এখন আমাদের এই রিটার্নের যে তিনটি পার্ট আমি বলেছিলাম, একটা তো রিটার্নের মেইন পার্ট, আরেকটি পার্ট হচ্ছে তার এই যে ফর্ম IT10B, তার সম্পদের পার্ট, আরেকটি পার্ট আছে IT10BB, তার এক্সপেন্ডিচারের পার্ট। এই তিনটি পার্টের সমন্বয়েই কিন্তু আমাদের পূর্ণাঙ্গ রিটার্ন। তা আমাদের সেকশন 167 এবং 168-তে কিভাবে আমাদের এই যে IT10B পূরণ করতে হবে এটা নির্দেশিকা দেওয়া আছে। এবং আয়কর আইনের সেকশন 168, 168 সেকশনে আমাদের পারিবারিক ব্যয় কিভাবে দিতে হবে তার একটি নির্দেশনা দেওয়া আছে। এবং 2026-এর অর্থ আইনে এটা পরিবর্তন এসেছে। যদি আপনি IT10B অথবা IT10BB সাবমিশন না করেন, ট্যাক্স অফিস কিন্তু করদাতাকে এটা অসম্পূর্ণ রিটার্ন হিসেবে গণ্য করতে পারে, যেটা আগে আইনে ছিল না। সো আমাদেরকে দেখতে হবে যে তার IT10Bটা প্রয়োজন কিনা, এখানে গ্রস ওয়েলথ 50 লাখ ক্রস করেছে কিনা, ওন মোটর কার আছে কিনা, অফশোর প্রপার্টি, বাংলাদেশের বাহিরে কোনো প্রপার্টি আছে কিনা, তিনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর কিনা, এছাড়া যে কোনো হাউস প্রপার্টি আছে কিনা। যদি এর যে কোনো একটি ইয়েস হয়, যে কোনো একটি, ধরেন তার গ্রস ওয়েলথ 50 লাখ নাই কিন্তু তার হাউস প্রপার্টি আছে, অথবা সে কোম্পানির শেয়ার, অথবা তার নিজের একটা গাড়ি আছে, তাহলে কিন্তু সে IT10B ডিটেলসে দিতে বাধ্য। আর এখন আইনটি আরো কঠিন, যদি IT10B আপনি সংযুক্ত না করেন, এটা কিন্তু অসম্পূর্ণ রিটার্ন হিসেবে গণ্য হতে পারে। সো আমরা এই বিষয়গুলো খেয়াল করে আমরা ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা না অ্যান্সার করে, এই আনসারিং করে আমরা নেক্সট চলে যাব। এখন আসেন আমরা ইনকাম হেডসে চলে যাচ্ছি এই ব্যক্তির। তাহলে আমরা 7টি স্টেপে কিন্তু এই রিটার্নটি হবে। এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম, আলোচনা করেছিলাম যে প্রথমত অ্যাসেসমেন্ট ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, এটা আমাদের কমপ্লিট হলো। এরপর হচ্ছে এই করদাতার কোন কোন হেডসে ইনকাম আছে, সেই ইনকামের পোর্শনটা আমাদের পূরণ করতে হবে। আমরা একটু ফ্যাক্টে চলে যাই। অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী আমরা দেখি যে তার প্রথমত যে ইনকামটি দেওয়া আছে, তিনি স্যালারি থেকে ইনকাম করেছেন। এই স্যালারির তথ্যগুলো আমাদের দেওয়া আছে, তার আয়ের তথ্য হিসেবে এখানে দেওয়া আছে। 1 নম্বরে তিনি বেসিক বেতন পেয়েছেন 7,45,800 টাকা। আমাদের এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের এই পার্টিকুলার্স গুলো আমাদের স্যালারির ইনকামের মধ্যে ইনপুট দিয়ে দিতে হবে। তাহলে আমরা প্রথমত সিলেক্ট করব তার একটি ইনকাম আছে, ফার্স্ট ইনকাম যেটি আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটা নিয়ে কাজ করব। আমরা এখানে সিলেক্ট করব তিনি কোন ধরনের জব করেন। এখানে দেখেন 4টি ক্যাটাগরির কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে গভর্নমেন্ট পে স্কেলে এবং আইবাস। আইবাস বলতে ইন্টিগ্রেটিং অ্যাকাউন্ট বাজেটিং অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ যেটা হচ্ছে গভর্নমেন্টের সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে স্যালারি ডিসবার্স হয় কিনা, এই একটি কোশ্চেন। আর গভর্নমেন্ট পে স্কেল নট থ্রু আইবাস, যে সফটওয়্যারের বাইরে কোনটি আপনার জন্য প্রযোজ্য, যদি গভর্নমেন্ট হয় এই দুটির একটি সিলেক্ট করতে হবে। আর নন গভর্নমেন্ট হলে 3 নম্বর পোর্শনটা, 3 নম্বর পয়েন্ট, এখানে 4টি পয়েন্ট আছে। আর এছাড়ার মাধ্যমে কয়েকটি স্যালারিকে রিডিউস রেটে করা হয়েছে, এটা 4 নম্বর পয়েন্ট। তা আমাদের এখানে হচ্ছে নন গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়ায় আমরা 3 নম্বর এই স্যালারিটা সিলেক্ট করব। এখন এই যে নেম অফ দ্য এমপ্লয়ার, এমপ্লয়ার বলতে কি বোঝায়? এমপ্লয়ার বলতে বোঝায় তিনি কোন প্রতিষ্ঠানে জব করেন। তো আমাদের এখানে প্রতিষ্ঠানের নাম হয়তো বা দেওয়া আছে, আমরা তার ক্ষেত্রে নিয়ে নেব। এখানে বেসরকারি কর্মকর্তা বলা আছে, কোনো প্রতিষ্ঠানের নাম দেওয়া নেই। তো আমরা প্রতিষ্ঠানের নামটি উল্লেখ করে দিব যে আমাদের ধরেন এই বিডি ট্যাক্সে জব করেন, তাহলে এই যে বিডি বা বিটিসি একাডেমি, আপনাদেরটাই দিয়ে দেখাই, বিটিসি একাডেমি, একাডেমিতে তিনি আছেন। ওকে, এরপরে ডেজিগনেশন, এখানে ডেজিগনেশন আমাদের আহ, ধরেন এখানে ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আছেন।
তো যেভাবেই থাকুক সেটা আপনি উল্লেখ করলেন। এরপর হচ্ছে তার বেসিক স্যালারি কত আছে। তো এখানে কিন্তু আমাদের স্যালারি প্রত্যেকটি পার্টিকুলার্স দেওয়া আছে, এবং আপনার এখানে যে পার্টিকুলার্স নেই, আপনি অ্যাড মোর দিয়ে সেই পার্টিকুলার্স গুলো বের করতে পারবেন। যদি দেখা যায় অ্যাড মোরেও আপনি ডিরেক্টলি কোনো পার্টিকুলার্স এর নাম পাচ্ছেন না, কোনো হেডস এর নাম পাচ্ছেন না, তখন এখানে আমাদের আদার, ইফ ইফ এনি, গিভ ডিটেলস, এই একটি অপশন আপনি ইউজ করবেন। যদি এর ভিতরে আপনি না না পেয়ে থাকেন, এই আদার্সে গেলে অবশ্যই আপনি সেখানে পেয়ে যাবেন ইফ এনি গিভ ডিটেলসে আপনি সেই বিষয়টির নাম দিয়ে অ্যামাউন্টটি লিখতে পারবেন। হুম, তার বেসিক স্যালারি ছিল 7,45,800। এইটা আমরা আগে ইনপুট দেব, 7,45,800। এরপরে আমাদের দেখতে পার কোন পার্টিকুলার্স আছে। তার বাড়ি ভাড়া আছে 3,72,900 হবে, এটা আমরা ইনপুট দিই। এরপরে আর কোন পার্টিকুলার্সে আছে, প্রত্যেকটি হেডস আমরা খেয়াল করব। যাতায়াত ভাতা আছে, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা আছে 30,000 টাকা, 30,000, তাই না? তাহলে আমরা দেখব কনভেন্স, এই যে যাতায়াত ভাতা আছে আর তার 30,000। ওকে, ডান। এরপরে আছে চিকিৎসা ভাতা, মেডিকেল অ্যালাউন্স 60,458, 60,458 টাকা মেডিকেল অ্যালাউন্স আমরা উল্লেখ করলাম। এরপরে কি আছে, প্রত্যেকটি পার্টিকুলার সামনে এখান থেকে খুঁজে বের করব। এরপরে আছে বোনাস, এটা সম্ভবত উৎসব বোনাস, ফেস্টিভ্যাল বোনাস, আর এটা হচ্ছে যে আহ, দুইটা বোনাস পেয়েছেন তিনি, অন্যান্য বোনাস এভাবে করে উল্লেখ আছে। তো আমরা যেভাবে ফ্যাক্টে দেওয়া আছে সেভাবেই দেখাই, সমস্যা নেই। 99,519 টাকা। আরেকটি বোনাস আছে, এটা আদার বোনাস, দুইটা দেখানো আছে, এই যে। ওকে, ডাবল আছে, আমরা ডাবল দিয়ে করব ফ্যাক্টে যেভাবে আছে। আর ভবিষ্যৎ তহবিলের আহ, তার এটা যেহেতু আয়, তাহলে ভবিষ্যৎ তহবিলে তিনি প্রাপ্ত হয়েছেন, যেটা আছে সেটা হচ্ছে, অর্থাৎ বেসরকারি কর্মকর্তা ভবিষ্যৎ তহবিল থেকে তিনি ইনকাম করেছেন, এটা যেহেতু স্যালারি সার্টিফিকেট আসছে, তার মানে তিনি এখান থেকে ভবিষ্যৎ তহবিলে যে জমাটি আছে সেখান থেকে তার ইনকাম হয়েছে। সেখানে আমাদের আসছে 60,458 টাকা। এটা দেখেন, আমাদের এই পিএফ ফান্ডের একটা অপশন আপনি পাবেন, এই এখানে আসবেন, দেখেন এই যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ। তাহলে আরপিএফ এ এমপ্লয়ার্স, এমপ্লয়ার্স মানে কিনি, যিনি হচ্ছেন প্রতিষ্ঠানের মালিক। তাহলে এমপ্লয়ার্স যেটা কন্ট্রিবিউশন করবে এটা আপনার ইনকাম, এমপ্লয়ার আপনাকে দিয়েছে, ভবিষ্যৎ তহবিল থেকে আপনি ইনকাম করেছেন। আরেকটি হচ্ছে আপনি নিজে দিয়েছেন, এটা তো আর আপনার ইনকাম না, দুটি পোর্শন আছে। তাহলে এমপ্লয়ার কন্ট্রিবিউশন এটাকে আমরা ইনকাম হিসেবে কনসিডার করি। এরকম একটি ইনকাম আছে 60,458 টাকা। তাহলে এই 60,458 টাকাকে আমরা ইনকাম হিসেবে গণ্য করব। দেখেন এই যে তার স্যালারি টোটাল ইনফরমেশন গুলো আমাদের ইনপুট দেওয়া শেষ হলো। এরপর আমরা কি করব, সেভ ড্রাফট অথবা সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলেও আপনার সেভ হয়ে যাবে। তারপরেও আপনাকে আরেকবার এই টোটাল স্যালারি সামারিটা একটু দেখে নিতে হবে। এখানে আপনি টোটাল স্যালারি সামারি পাবেন। নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে যাওয়ার কারণে তার টোটাল স্যালারিটাই ট্যাক্সেবল হয়ে যাবে। আমরা দেখব যে আমাদের স্যালারিতে এই 60টি পার্টিকুলার্স আছে কিনা। আপনি যে কাজটি করবেন, প্রত্যেকটি স্টেপ ইনপুট দেওয়ার পরে এটাকে রিভিউ করবেন। রিভিউ করলে আপনার যেটা সুবিধা হবে যে পরবর্তীতে আর ভুল হবে না বা আবার রিভাইজ করার প্রয়োজন হবে না। আপনি এখন এই স্যালারি স্টেটমেন্টের সাথে দেখবেন যে আপনার 60টা হেডসে ইনকাম আছে কিনা এবং প্রত্যেকটি অ্যামাউন্ট ঠিক আছে কিনা, টোটালটা ঠিক আছে কিনা। তাহলে আপনার কিন্তু এখানে ভেরিফিকেশন হয়ে যায়। এখন দেখেন এখানে যা ইনকাম হলো আমরা প্রত্যেকটা ভেরিফাই করে দেখেছি, এটা মোটামুটি আমাদের অ্যাকুরেটলি আছে। যা আমাদের ইনকাম হয়েছে টোটালটাই কিন্তু ট্যাক্সেবল। নন গভর্নমেন্ট হিসাবে আমরা একটা বেনিফিট এখানে পাই, এটা হচ্ছে 1/3 অথবা 5 লাখ, যেটা কম। তো আমরা একটা থিওরি বলেছিলাম, যদি আমাদের টোটাল স্যালারি 15 লাখ ক্রস করে তাহলে আমরা 5 লাখ অব্যাহতি পাবো, আর 15 লাখের নিচে হলে 1/3 অব্যাহতি পাবো। তাহলে এখানে কিন্তু সেই ঘটনা ঘটেছে যে তার স্যালারি 14,68,000, তার মানে 15 লাখের নিচে আছে, এটাকে ক্রস করেনি, তাহলে সেখানে আমরা 1/3 অব্যাহতি পাবো।
বাকিটা আমাদের ট্যাক্সেবল। এখানে 9,79,160 টাকা, এটার উপর আমাদের ট্যাক্স পে করতে হবে। এই বিষয়টা আমরা ক্লিয়ার। তাহলে আমরা এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব, চলে যাচ্ছে ভেরিফাই করে। এর পরের যে পোর্শনটি আছে, এটা হচ্ছে আমাদের আরেকটি ইনকাম আমরা ডিক্লেয়ার করেছি আমাদের এই ব্যক্তির ফ্যাক্টে, হারুনুর রশিদের ফ্যাক্টে। সেখানে আছে তার আর্থিক পরিসম্পদ থেকে ইনকাম আছে, সঞ্চয়পত্র সুদ আছে। এখানে আর্থিক পরিসম্পদ বলতে সব ধরনের, এটা ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, ইন্টারেস্ট প্রফিট ব্যাংক, এই যত ধরনের আছে, বিল, বন্ড, ডিসকাউন্ট, ডিভিডেন্ড, প্রত্যেকটি কিন্তু এখানে আমাদের উল্লেখ করা আছে। তাহলে এখানে হচ্ছে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, এই সঞ্চয়পত্রের ইনপুটটা আমাদের দিতে হবে, অ্যাকচুয়াল ডাটা দিতে হবে, ঠিক আছে। এখানে মূলত আমরা তার তথ্য থেকে ইনপুট করার সুযোগ থাকবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে তার তথ্যতে আমাদের মিল পাবো না, যেহেতু এটা আমরা ডেমো করছি, আমরা তো অ্যাকচুয়ালি ওই ব্যক্তির সঞ্চয়পত্র নিচ্ছি না, এজন্য পাচ্ছি না। এজন্য আমাদেরকে ইনপুট দিতে হবে যে এই সঞ্চয়পত্র আমাদের কোন ধরনের সঞ্চয়পত্র ক্যাটাগরি আছে। যেমন পরিবার সঞ্চয়পত্র আছে, 3 মাস মেয়াদি সঞ্চয়পত্র আছে, 5 ইয়ার্স আছে, পেনশনের সঞ্চয়পত্র আছে। প্রথমত আমাদের এই সঞ্চয়পত্রের যে ক্যাটাগরিগুলো আছে সেখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। আমি যে সঞ্চয়পত্রের সার্টিফিকেটটা দিবে, এটা নমুনা আমাদের কাছে আছে, আপনিও পাবেন। এখন তো সব অনলাইনে দেখা যাচ্ছে, সেখান থেকে আপনি বের করে ফেলবেন, পাশে লেখা আছে যে এটা কোন ধরনের সঞ্চয়পত্র। যেটা পরিবার সঞ্চয়পত্র কোন কিছু, এরপরে আপনি রেজিস্ট্রেশন ডেট নম্বরটি লিখবেন, রেজিস্ট্রেশন নম্বর থাকবে সঞ্চয়পত্রে একটা। এরপর ইস্যু ডেট, এখানে ইস্যু ডেটটা গুরুত্বপূর্ণ, কারণ যে যেটি ইস্যু হয় সেখানে কিন্তু সে কি পায়, রিবেট পায়। তাহলে এখানে তার ইস্যু ডেট, কোন কোন ডেটে সঞ্চয়পত্র ইস্যু হয়েছে, সেটা এখানে থাকতে পারে, ঠিক আছে। তাই ইস্যু ডেটে আপনি একটা দিয়ে দিলেন যে এই ডেটে সঞ্চয়পত্র ইস্যু হয়েছে। এরপর কোশ্চেন হচ্ছে ভ্যালু, যে সঞ্চয়পত্রের টোটাল ভ্যালু কত। আমাদের ফ্যাক্টে দেওয়া আছে যে টোটাল ভ্যালু কত, এটা আমরা একটু দেখে নিব অ্যাসেট থেকে। এই যে তার সঞ্চয়পত্র আছে 27 লাখ টাকা, তাহলে এই 27 লাখ টাকা আমরা তার এটা ডিপোজিট পাচ্ছি। এটা হয়তো বা তার একাধিক সঞ্চয়পত্র থাকতে পারে। আপনি অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী, সার্টিফিকেট অনুযায়ী আপনি তথ্যগুলো কিন্তু ইনপুট দেবেন। তাহলে 27 লাখ টাকা আমাদের সঞ্চয়পত্র আছে, এটাকে আমরা ভ্যালুটা এখানে উল্লেখ করব। এই 27 লাখ টাকা যেটা সঞ্চয়পত্র ছিল, এই 27 লাখ টাকায় এই ব্যক্তি কত টাকা গ্রস ইন্টারেস্ট পেয়েছে এবং উৎসে কত কত, এটাও আমাদের ডিক্লেয়ার করতে হবে। তো আমাদের প্রথমে এখানে ইনকামটা দেওয়া আছে, এটা 3,13,133 টাকা তিনি প্রফিট পেয়েছেন। তাহলে এটা আমরা ফার্স্ট টার্ম কাউন্ট করব যে তিনি কত টাকা প্রফিট পেয়েছেন, এবং প্রফিট যা পাবেন সেখান থেকে কিন্তু তার উৎসে কর্তন করা হবে। তাহলে 3,13,133 টাকা, আমরা এই 3,13,133 টাকা এখানে দেখেন। এর পরের পর গ্রস ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্ট হচ্ছে এটার উপর 3,13,133 টাকা আমরা টোটাল গ্রস ইন্টারেস্ট পেয়েছি, এটা আমাদের চলে আসছে। এটা একটি ইনকাম, 3,13,133 টাকা। এখানে আমাদের উৎসে কর্তন কত, এটাও লিখতে হয়। এটা হচ্ছে 29,650 টাকা অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী। সাধারণত 10% হয়, এখানে হয়তো বা কোনো কারণে এই হয়েছে। এখানে আরেকটি ঘটনা আছে, দেখেন এই সঞ্চয়পত্র যদি ইনক্যাশড হয়ে যায় মানে আপনার ক্যাশে চলে আসে, এখন বর্তমানে আপনার ইনপুট না থাকে, তাহলে আপনি এখানে ইনক্যাশে টিক মার্ক করবেন। অন্যথায় এটা যেহেতু সম্পদ আছে, তার IT10B-তে সম্পদ আছে, তাহলে কিন্তু আর আমরা ইনক্যাশ উল্লেখ করব না। দেন আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ, আমাদের কিন্তু তথ্যগুলো চলে আসলো। তাহলে এই ব্যক্তির যে দ্বিতীয় যে স্টেপ ছিল, দেখেন আমরা কিন্তু প্রথম অ্যাসেসমেন্ট শেষ করলাম, দ্বিতীয় ইনকামের দুটি পার্ট ছিল, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসেট, দুটো পোর্শন শেষ। এরপরে চলে আসছি তার রিবেটের পোর্শনে, ইনভেস্টমেন্টের পোর্শনে। আমরা দেখব এখানে ইনভেস্টমেন্টের সব খাতগুলো দেওয়া আছে, মেনশন করা আছে যে এই করদাতার কোন কোন খাতে আমাদের ইনভেস্টমেন্টগুলো আছে, এই প্রত্যেকটি খাত আমরা ভেরিফাই করব, আমরা দেখব। এখন আসেন এই করদাতার যে খাতগুলো আছে সেই খাতগুলোর মধ্যে আমরা একটু দেখি অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী, তথ্য অনুযায়ী আমাদের কোন কোন খাতে ইনভেস্টমেন্ট আছে। 1 নম্বর হচ্ছে তার ভবিষ্যৎ তহবিলে জমা হয়েছে টোটাল। দেখেন এখানে কিন্তু একটা হচ্ছে
দুটি বিষয় ছিল, একটা হচ্ছে এমপ্লয়ার দিয়েছে আর এমপ্লয়ি কন্ট্রিবিউশন, দুটি মিলে কিন্তু স্বীকৃত ভবিষ্যৎ তহবিল রিকগনাইজড পিএফ ফান্ড এটা তৈরি হয়। তা আমরা যেটি এমপ্লয়ার দিয়েছে এটাকে ইনকাম হিসেবে গণ্য করেছি না, ইনকাম হিসেবে দেখিয়েছি। আর এই দুটো মিলেই কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হিসেবে দেখাতে হবে। তাহলে এখানে 60,558 টাকা এমপ্লয়ার কন্ট্রিবিউশন, আর এমপ্লয়ি কন্ট্রিবিউশনও ঠিক সেম অ্যামাউন্ট। তাহলে এই দুটোকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করি। এটি কিন্তু আইন অনুযায়ী আমরা কনসিডার করতে পারি। তাহলে এখানে আমরা তার একটা ইনভেস্টমেন্ট দেখেন, এখানে আরপিএফ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এখানে আমাদের টিকমার্ক করতে হবে একটা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট লিস্ট থেকে। তাহলে পার এমপ্লয়ের নাম আমরা যা লিখেছিলাম, আমরা লিখেছিলাম এমপ্লয়ের নেম লিখেছিলাম বিটিসি। সেলফ কন্ট্রিবিউশন কত? এখন দেখেন এই যে সেলফ কন্ট্রিবিউশন যেটা আছে, এই যে আমাদের এখানে কিন্তু উল্লেখ করা আছে সেলফ কন্ট্রিবিউশন 60,578 টাকা, 478 টাকা, 458 টাকা, না 60,458 টাকা এটা। তাহলে সেম অ্যামাউন্ট আমাদের কন্ট্রিবিউশন হবে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন সেম অ্যামাউন্টই হবে। এই দুটো মিলেই কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা তথ্যতে দেওয়া আছে। আমাদের এই পিএফ ফান্ডটা হয়ে গেল। দেখেন এখানে যে সকল খাতে ইনভেস্ট করলে আপনি রিবেট পাবেন সব তালিকা কিন্তু দেওয়া আছে। লাইফ ইন্স্যুরেন্স থেকে শুরু করে ডিপিএস, সঞ্চয়পত্র, আহ, অথবা আদার গভর্নমেন্ট সিকিউরিটিস, অথবা ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, এগুলো আলাদা আলাদা প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে। শেয়ার মার্কেট, এরপরে জেনারেল পিএফ ফান্ড যেটাকে আমরা বলছি গভর্নমেন্টের জন্য, তারপর অ্যাপ্রুভড সুপার অ্যানিয়েশন ফান্ড, বেনেভোলেন্ট ফান্ড, এগুলো এক একটি ফান্ডের নাম। এই ফান্ডগুলো এমপ্লয়ীদের ক্ষেত্রে হয়, এটা কিন্তু সবার ক্ষেত্রে না। আমি দুটি ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে সকলের ক্ষেত্রে, সেখানে কিন্তু আপনি পিএফ ফান্ড পাবেন না, আর পিএফ ফান্ড পাবেন না, সুপার অ্যানিয়েশন ফান্ড পাবেন না, বেনেভোলেন্ট ফান্ড বা গ্রুপ ইস্যু এগুলো কিছু পাবেন না। এর বাহিরে যেগুলো আছে এগুলো কমন ফর অল, যে কোনো করদাতাই চাইলে, এসএসসি চাইলে সেখানে ইনভেস্টমেন্টের সুযোগ পাচ্ছেন। জাকাত ফান্ড, ইউনিভার্সাল পেনশন স্কিম এখানে। তাহলে আমরা দেখি আমাদের করদাতারা, এই হারুন সাহেবেরা কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগ আছে, আরো আছে। তিনি ডিপিএস এ জমা করেছেন 1,20,000 টাকা। তো ডিপিএস এ কিন্তু লিমিট 1,20,000, এর বেশি করলে কিন্তু তিনি পেতেন না। এরপরে ডিপিএস এ 1,000, 1,20,000, সঞ্চয়পত্র 2 লাখ। এই 2 লাখ অর্থ নতুন কিনেছেন, তো টোটাল 27 লাখ সঞ্চয়পত্র আছে। প্রফিট কিন্তু এই ডিউরিং দিস পিরিয়ড, এই অর্থ বছরের মধ্যে তিনি 2 লাখ টাকা সঞ্চয়পত্র নতুন করে কিনেছেন, বিধায় তার এইটার উপর তিনি ট্যাক্স থেকে ছাড় পাবেন, রিবেট পাবেন। তাহলে আমরা একটু দেখি, তাহলে এখানে আরেকটি ইনভেস্টমেন্ট তার আছে, এটা হচ্ছে সঞ্চয়পত্রে। আরেকটা হচ্ছে পেনশন স্কিম, ডিপিএস। এই ডিপিএস হচ্ছে ডিপোজিট অফ পেনশন স্কিম। এখানে আপনি আপনি ডকুমেন্ট অনুযায়ী আপনার যে ডকুমেন্ট আছে সেখানে ব্যাংক সিলেক্ট করবেন, তার অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন ডিটেলসে, অ্যাকাউন্ট নাম্বার যা এভাবে ডিটেলসে লিখবেন। ডিপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ এটা কিন্তু ডিউরিং দিস পিরিয়ড, এই অর্থ বছরের মধ্যে 1,20,000 টাকা এটা তিনি রিবেট পাবেন। যদি তিনি 1,20,000 বেশি তিনি ইনভেস্টমেন্ট করতেন, দেখেন তাহলে কিন্তু ধরেন 1,20,000, 1,30,000 ইনভেস্টমেন্ট করেছেন বা 25,000 করেছেন, তাহলে কিন্তু দেখেন কাউন্ট হতো 1,20,000। কারণ আমাদের এখানে হাইয়েস্ট লিমিট হচ্ছে ডিপিএস এর ক্ষেত্রে 1,20,000 টাকা। তাহলে আমরা এখানে 1,20,000 টাকাই ইনপুট দিব। এই লাইফ ইন্স্যুরেন্স আর বিনিয়োগ নেই। এরপরে তার আরেকটি আছে সঞ্চয়পত্র, 2 লাখ টাকা সঞ্চয়পত্র কিনেছেন। তাহলে এখানেও সঞ্চয়পত্রের নাম লিখতে হবে, যেমন পরিবার সঞ্চয়পত্র আছে, তারপর টার্ম যে সঞ্চয়পত্রগুলো আছে, পেনশনের সঞ্চয়পত্র আছে, ঠিক আছে। আমরা এই যে পরিবার সঞ্চয়পত্র এভাবে লিখে আপনি অ্যাজ পার ডকুমেন্ট অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে আমি জাস্ট ডেমো দিচ্ছি। ইস্যু ডেটটা অবশ্যই আর ডিউরিং দিস পিরিয়ডে হতে হবে, যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে। তাহলে এই অর্থ বছরে হবে এবং অ্যামাউন্টটা হচ্ছে 2 লাখ। এখানে আমাদের অ্যালাউবেল লিমিট হচ্ছে 5 লাখ, ঠিক আছে। এখানে আমরা 5 লাখ পর্যন্ত অ্যালাউ করতে পারি, এখানে অ্যালাউয়েবল লিমিট হচ্ছে 5 লাখ। তাহলে এটা আমাদের একটা ইনপুট হয়ে গেল। মোটামুটি তার এই 3টি খাতে ইনভেস্টমেন্ট আছে। যদি আপনি মিউচুয়াল ফান্ড পারচেস করেন এখানে চলে আসবে, শেয়ার বাজারে বিনিয়োগ করেন এখানে চলে আসবে,
যেহেতু নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে জিপিএফ হওয়ার তার কোনো সম্ভাবনাই নেই, থাকবে না। আর এগুলো গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে হয় সাধারণত। এই গ্রুপ ইন্স্যুরেন্সটা নন গভর্নমেন্টেরও থাকে এটা। আর যদি তিনি জাকাত দেন, তাহলে কিন্তু অ্যাপ্রুভ জাকাত ফান্ড যেগুলো আছে সেখানে দিতে হবে, ঠিক আছে। এই ইনস্টিটিউশনের নামটা খুবই গুরুত্বপূর্ণ, যে যেখানে আপনি জাকাত দিবেন এটা কি অ্যাপ্রুভ কিনা, সেখানে দেওয়া যাবে কিনা। তাহলে আপনি নিজে থেকে 5,000 টাকা ডোনেট করেছেন একটি জায়গায়, এটা কিন্তু এখানে আসবে না। তাহলে এটা কিন্তু আমাদের এই জাকাত ফান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2023 সেখানে বলা আছে যে কোথায় কোথায় আপনাকে ইনভেস্টমেন্ট গুলো করতে হবে, কোন জাকাত ফান্ড গুলো অ্যাপ্রুভাল আছে সেখানে আপনাকে জাকাত দিতে হবে। এরপর আরেকটা হচ্ছে ইউনিভার্সাল পেনশন স্কিম। অনেকে এই প্রশ্নগুলো করেন যে ব্যক্তিগতভাবে তো অনেকে দান করি, এটা কি ট্যাক্স থেকে রিবেট পাবো কিনা। না, এটা পাওয়ার সুযোগ নাই। এই জাতীয় যে পেনশন স্কিম চালু হয়েছে সেখানেও আপনি বিনিয়োগ করলে রিবেট পাবেন, এছাড়া আদার্স। তাহলে আমরা দেখতে পাই যে আমাদের যে যিনি করদাতা আছে তিনি এই তিনটি খাতে টোটাল 4,40,916 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, এবং এটার উপর কিন্তু তিনি রিবেট পাবেন। রিবেটের যে ক্যালকুলেশন আমরা জানি যে ইনভেস্টমেন্টের 10% কাউন্ট হবে, যেটা আগে 15% হতো, নতুন নিয়মে 10%। আর ইনকামের 3% তো রয়েছে, সর্বোচ্চ 7.5 লাখ টাকা। এই তিনটের মধ্যে কম্পারিজন করে যে অ্যামাউন্টটি আমাদের কম হবে সেটাই তো রিবেট হবে, তাই না? ওকে, তাহলে আমরা এখানে 7 কন্টিনিউতে চলে যাই। তাহলে আমাদের তিনটি স্টেপের কাজ শেষ হলো: অ্যাসেসমেন্ট সম্পর্কে ইনফরমেশন, ইনকাম সম্পর্কে ইনফরমেশন, রিবেট সম্পর্কে ইনফরমেশন। এরপরে চলে আসেন আমাদের পারিবারিক ব্যয় এক্সপেন্ডিচার, যেটাকে আমরা নতুন একটি ফর্ম, এটাকে বলছে IT10BB। এখন দেখেন, এই যে পারিবারিক যে ব্যয়টা আছে, এই পারিবারিক ব্যয়ের ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইস্যুস আছে, এটা একটু আমি শেয়ার করি। আমাদের এই নতুন যে অর্থ আইন 2026, সে আলোকে এই পারিবারিক ব্যয়ের ক্ষেত্রে নির্দেশনা হলো এটা আপনার ডিটেলসে দিতে হবে। অনেক ক্ষেত্রে আমরা কি করি যে তার একটা পারিবারিক ব্যয় 5 লাখ 4 লাখ দিয়ে আমরা এটা সাবমিট করে দিই। এটা কিন্তু হবে না। আপনাকে ব্যয় দিতে হলে তার ইনকামের সাথে সামঞ্জস্য রাখতে হবে। এই ফাইলটিকে আপনাকে স্টাডি করতে হবে যে তার ছেলে মেয়ে কোথায় পড়ে, পড়াশোনার একটি খরচ আছে, তার নিজস্ব গাড়ি আছে কিনা, গাড়ি থাকলে তার কি ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, এই এক্সপেন্স দেওয়ার ক্ষেত্রে তিনি কি নিজের বাসায় থাকেন নাকি ভাড়া বাসায় থাকেন, এই প্রত্যেকটি বিষয় আপনাকে খোঁজখবর নিতে হবে। আর যিনি করদাতা আছেন, আপনাকে এটা খেয়াল রেখে আপনার রিটার্নটি পূরণ করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তার নিজের ফ্ল্যাট আছে, তিনি দেখিয়েছে রেন্ট বাবদ খরচ, এটা তো হবে না। আবার রেন্ট পারপাজে আপনি কত টাকা এক্সপেন্স দেখাবেন, আপনি কোথায় থাকেন, কোন জায়গায় থাকেন, অনেক সময় ইন্সপেক্টর এটা ভেরিফাই করতে যায়। এবং এই নতুন আইনে সেকশন 8-এ ITIA, অর্থাৎ আয়কর গোয়েন্দা বা CIC যেটাই বলেন, যে উপরের যারা অথরিটি আছে, ডিজি ইন্সপেকশন যেগুলো আছে, তারা কিন্তু আয়ের পাশাপাশি ব্যয়গুলোকেও ভেরিফাই করবে এখন থেকে, যেটা আমাদের আগে ছিল না। 2026 সালের এই বিষয়টি কিন্তু আপডেট হয়েছে। অতএব ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেকগুলো কোয়ারিজের সম্মুখীন হতে হতে পারে। সো আগে থেকে এগুলো সতর্ক থাকতে হবে। রিটার্ন তৈরি করার আগেই যদি আপনি সতর্ক না হন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি জটিলতায় পড়বেন। এখন অ্যাকচুয়ালি কিছু খরচের ডকুমেন্ট আপনি পাবেন না, এই কথা সত্য। যেমন তার বাজার খরচ, আনুষঙ্গিক খরচ, এটা আমরা জানি, এটা ওয়েল নয়। এটা কতটুকু হবে, এটা যদি আমি এই ফাইলটির কথা বলি, যেমন এই ফাইলে কতটা খরচ হবে, প্রথমে আমি দেখবো তার ইনকাম কত। ইনকাম আছে তার, দেখা যাচ্ছে দুটি সোর্স ইনকাম আছে, দেখেনি করদাতার ইনকাম ভেরিফাই যদি আগে করি, যে তার ইনকাম রয়েছে, একটা তো এখানে 14 লাখের মতো ইনকাম আছে, আর 3 লাখ, তার 17 লাখ টাকা এই বছরে ইনকাম আছে। এখন যে করদাতা 17 লাখ টাকা ইনকাম, এটার ম্যাক্সিমামই তো খরচ হয়ে যায়। এবং এই 17 লাখ টাকার ভিতরে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিনি এবছরে কিন্তু বিনিয়োগ করেছেন 1,20,000, 1,20,000, 2,40,000 আর 2 লাখ, 4 লাখ টাকা অলরেডি বিনিয়োগ করে ফেলেছেন। তাহলে এখন দেখেন, এই 17 লাখের মধ্যে যদি আমি 15 লাখ খরচ দিয়ে দেই, তখন কিন্তু আমার মানি শর্টেজ হয়ে যাবে। কেন হয়ে যাবে? বিকজ অফ আমার তো অলরেডি 4 লাখ টাকা এই বছর ইনভেস্টমেন্ট হয়েছে। তা আমাকে আগে চিন্তা করতে হবে এই করদাতা কত টাকা ইনকাম করেছে, করদাতা কত টাকা বিনিয়োগ করেছে, এছাড়া এ তো রিলেটেবল ইনভেস্টমেন্ট, এছাড়া অন্য অন্য কোনো বিনিয়োগ এই বছর করেছে কিনা।
তাহলে এই সব টাকাই তো তার ইনকাম থেকেই করেছে। যেহেতু আমরা এই ইনকামের বাইরে তার কোনো ইনকাম ডিক্লেয়ার করি নাই, তাহলে ইনকাম থেকে ম্যানেজ করতে হবে। সেই ম্যানেজ করতে যে প্রথমে আপনি তার দেখবেন এক্সাক্ট খরচ কোনগুলো, একদম যেগুলো খরচ আপনার এক্স্যাক্টলি হয়েছে সেই তথ্যগুলো আপনি দিবেন। নেওয়ার পরে কত তার যে উচ্ছে কর, এটা একটা এক্সাক্ট খরচ, অ্যাকচুয়াল খরচ। এই অ্যাকচুয়াল খরচগুলো আপনি দিবেন। নেওয়ার পরে ধরেন এই কথা নির্ধারণ করলেন যে তার তো 17 লাখ টাকা ইনকাম, 4-5 লাখ টাকা বিনিয়োগ হয়েছে, তাহলে 12 লাখ অথবা 12 লাখ টাকা তার, 4 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেলে 12 লাখ টাকার মতো তার থাকে। এই 12 লাখ টাকার মধ্যে কতটুকু সে ক্যাশ ফ্লোতে রাখবে, হ্যান্ড ক্যাশে রাখবে, কতটুকু সে এক্সপেন্ডিচার দেখাবে। যদিও আমাদের এই ফ্যাক্টে বলা আছে করদাতার উৎসে কর সহ বার্ষিক ব্যয় হচ্ছে 6,15,000। এই ব্যয়টা নির্ণয় করার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের ফাইলটা দেখবেন, যে প্রিভিয়াস ইয়ার ফাইলে তার কত টাকা ব্যয় দেওয়া আছে, সে অনুযায়ী প্রোগ্রেসিভ ওয়েতে কিন্তু খরচটা হবে। গত বছরের থেকে কিন্তু আপনি খরচ কমাতে পারবেন না। তো এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর দেখতে হবে তার লোন আছে কিনা, লোন থাকলে লোনের ইন্টারেস্ট বাবদ খরচ আছে কিনা, তার নিজের ফ্ল্যাট আছে কিনা। এই সমস্ত বিষয়গুলোকে আপনাকে চিন্তা করে তারপর খরচ দিতে হবে। তাই খরচের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো চিন্তা না করে একদম আন্দাজে খরচ দেওয়ার কিন্তু সুযোগ নাই। তাহলে আমরা লাস্টে আমরা এটাকে পূরণ করি, যে তার আপনার ফুডিং কস্ট এগুলো কত, এগুলো লাস্টে পূরণ করি। আর এই প্রত্যেকটি জায়গায় কিন্তু একটি কমেন্টের ব্যবস্থা করেছে। কমেন্ট কেন, ওয়াই? কারণটি হলো, দেখেন, অ্যাকোমোডেশন এক্সপেন্স আপনি দেননি, হয়তো অ্যাকোমোডেশন এক্সপেন্স দিয়েছেন, আপনার সার্ভিস চার্জ হয়তো 60,000 টাকা। তাহলে 60,000 টাকা কি পারপজে দিলেন? এটা কি আপনার ফ্ল্যাট ভাড়া? আপনি লিখবেন যে এটা না, আমার নিজের ফ্ল্যাট আছে, এটা ওনলি সার্ভিস চার্জ। আপনি বলবেন যে ওন ফ্ল্যাট, লিখে দিবেন ব্যাখ্যাটা। তাহলে এইটা কিন্তু আপনার ফাইলে থাকলো। আপনি 5 ইয়ার্স পরে যদি এই ফাইলটা রিওপেন হয়, আপনি কোশ্চেন করার সাথে সাথে আনসার করতে পারবেন, ফাইলে এই নোটটি প্রিন্ট আউট, যে সে নিজের ফ্ল্যাট ছিল এবং এটা ওনলি সার্ভিস চার্জ খরচ দেওয়া হয়েছে। কারণ এক্সট্রা সার্ভিস চার্জ তাকে দিতে হয়, এই সার্ভিস চার্জটা তিনি এখান থেকে খরচ করেছেন। এভাবে প্রত্যেকটি বিষয় আমার এখানে নোটসের ব্যবস্থা আছে। যদি দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে পরিবারে খরচ চালায়, তখন আপনি এখানে লিখে দিয়ে 50% বেয়ার অন ওয়াইফ বা হাজব্যান্ড, বা দুইজনে মিলে। যদি যৌথ পরিবার হয় তাহলে জয়েন্ট ফ্যামিলি, কমেন্টে লিখে দিলেন। পরবর্তী প্রত্যেকটি পদক্ষেপে আপনার কিন্তু একটি জবাব রেডি থাকছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন যে পরিস্থিতি, ট্যাক্স অফিস কোনো না কোনো সময় আপনাকে কোয়ারিজ করবে। এজন্য আমি বলি যে আপনি আগে প্রিভেন্ট করার চেষ্টা করেন, করদাতাদেরকে বাঁচান। যারা আপনারা ট্যাক্স লয়ার আছেন, এই কাজটি করেন। বিপদে পড়ার পরে রিভাইজ না করে, সংশোধন না করে আগে ভাগে এগুলো করেন। এরপরে দেখেন ট্রান্সপোর্টেশন এক্সপেন্স। এখানে আমার একই কথা, যে আপনার কার আছে কিনা, কার ওনার কিনা, গাড়ি আছে কিনা। গাড়ি থাকলে সে বিষয়টা আমি ইউটিউবে দেখবেন, এই আইটি 10B খরচ নিয়ে এনবিআর কি কি প্রশ্ন করে, এটা অডিট নির্দেশিকা 2025-এ দেওয়া আছে। আবার আমি ইউটিউবে ভিডিওতে খুব ডেসক্রাইব করে সুন্দর করে বুঝিয়েছি, সেই বিষয়গুলো আপনারা দেখবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে এখানে ড্রাইভার স্যালারি একটা বিষয় আছে, ফুয়েল, ব্যাংকিং চার্জ, আদার ট্রান্সপোর্ট, এইসব দিয়ে ট্রান্সপোর্ট খরচ আছে। অনেক সময় করদাতা নিজেই গাড়ি ড্রাইভ করেন, সেক্ষেত্রে বলতে হবে আমি খরচ কম দেখিয়েছি, এখানে বলতে হবে সেফ ড্রাইভ। যদি এটা আপনি মেনশন করেন তাহলে আপনি মোটামুটি একটা জবাব কিন্তু এখানে আপনি রেডি হয়ে গেল। সেক্ষেত্রে খরচ কম হতে পারে। আর তা না হলে একটা গাড়ির পিছনে আপনার মেইনটেন্স এবং ড্রাইভার স্যালারি মিলে কিন্তু মাসে 30,000 টাকা মিনিমাম কস্টিং হয়। তাহলে 3,60,000 টাকা তাকে কস্টিং খরচ এখানে দিতে হয় যদি তার গাড়ি থাকে। এখন এটাকে আপনি কিভাবে মেকানিজম করবেন, এটা তো আমি হিন্টস দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে তার হাউস হোল্ড ইউটিলিটিস, বিভিন্ন কস্টিং, এই খরচগুলো আসবে। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, এখন তো সব খরচগুলো দেখেন কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন গত বছরে যেভাবে আপনি ইলেকট্রিসিটি দিয়েছেন, এভাবে খরচ কিন্তু অটোমেশনই বেড়েছে, এভাবে আপনি বাড়িয়ে দিতে হবে। গ্যাস, ওয়াটার, ফোন, ইন্টারনেট, এইসব প্রত্যেকটি হেড ওয়াইজ আপনি খরচ দিতে হবে, প্রত্যেকটি পার্টিকুলার্স মেনশন করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে তার ফ্যামিলি যে ফেস্টিভ্যাল এবং আনুষঙ্গিক আছে, এডুকেশনাল এক্সপেন্সেস, এটাও গুরুত্বপূর্ণ।
ছেলে মেয়ে কোথায় লেখাপড়া করে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে কিনা, তখন কস্টিং কিন্তু অনেক বেশি। ইন্সপেক্টরে কিন্তু তদন্ত করে যে আপনার ছেলে মেয়ে কোথায় লেখাপড়া করে, এই তথ্য আছে। অনেক সময় স্কুল থেকে তারা তথ্য কালেক্ট করে যে এই ইংলিশ মিডিয়াম স্কুল 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা স্যালারি পার মান্থ, কার কার ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে, সেখান থেকেও কিন্তু ফাইল রিওপেন হয়েছে বা হিস্ট্রি আছে। সো এই বিষয়গুলো আপনাকে আগে ভাগে সমাধান করে নিতে হবে। এরপরে ফেস্টিভ্যাল পার্টি এই বিষয়গুলো আপনি দেখবেন টোটাল কত খরচ তার উপর ডিপেন্ড করে। এবং এখানে দেখেন আরেকটি বিষয়, আমি প্রত্যেকটি পয়েন্টে আউট করে যাচ্ছি আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। ট্যাক্স চার্জেস ইটিসি, এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কি বলছে দেখেন, 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 পর্যন্ত আপনি কোনো ট্যাক্স পেইড করেছেন কিনা, করলে এই ইনফরমেশন এখানে থাকবে। কি ট্যাক্স সফটওয়্যার হতে পারে? পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স, যে আপনি উৎসে কর দিয়েছেন কিনা। যেমন এই ফাইলটা যখন আপনারা করবেন, আপনার উৎসে কর তো আছে না, অ্যাডভান্স ট্যাক্স আছে না, দেখেন কয়েকটি ক্ষেত্রে আছে। আপনি একটু কাউন্ট করে দেখেন, এই খরচগুলো কিন্তু এক্সাক্ট। যেমন সঞ্চয়পত্র থেকে উৎসে কর্তন কেটেছে 29,600, এইগুলো আপনি একটু যোগ দিবেন যে এখানে সঞ্চয়পত্র থেকে তার উৎসে কর্তন ছিল, ইনকাম ছিল, উৎসে কর্তন ছিল, এখানে 29,685 টাকা, 685 তথ্য বলছে। এবং বেতন থেকেও, স্যালারি থেকে উৎসে কর্তন হয়েছে, সেখানেও আমাদের 46,282 টাকা। তার মানে হচ্ছে 242 টাকা। তাহলে এখানে দেখেন 46,242 টাকা উৎসে কর্তন, আর একটি হচ্ছে 29,685 টাকা, টোটাল 75,927 টাকা তার কিন্তু উৎসে কর্তন আছে। তাহলে এই খরচটা কিন্তু আপনি এখানে মেনশন করবেন যে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স অ্যান্ড অ্যাডভান্স। তাহলে এই অর্থ বছরে আপনি অলরেডি 75,927 টাকা পেইড করেছেন, এটা প্রুভেন। এই খরচটা আপনাকে দিতে হবে। অনেকে এখানে এসে ভুল করেন, এখানে এই অ্যামাউন্টটা উল্লেখ করেন না, এটি কিন্তু মারাত্মক একটি ভুল। এরপরে দ্বিতীয় নম্বরে যেটা বলছে পেমেন্ট অফ ট্যাক্স সারচার্জ এন্ড আদার অ্যামাউন্টস, এইটা বলতে বোঝানো হয়েছে ডিউরিং দিস পিরিয়ডে আপনি গত বছরের কোনো ট্যাক্স অথবা আপনার কাছে কোনো বকেয়া 214 বকেয়া ছিল, এটা পরিশোধ করেছেন কিনা, অথবা গত বছর রিটার্নের সাথে কোনো ট্যাক্স পরিশোধ করেছেন কিনা। কারণ গত বছরের যে রিটার্নটি, এটা তো এই অর্থ বছরই জমা দিয়েছেন, তাই না, অ্যাসেসমেন্ট ইয়ারে জমা দিয়েছেন। তখন গত বছর রিটার্নের সাথে আপনি 5,000 টাকা ট্যাক্স দিয়েছিলেন, তাহলে এটা আপনি 5,000, এটাও ট্যাক্স হিসেবে গণ্য হবে। এটা লিখে দিবেন যে ট্যাক্স, সব ব্যাখ্যা লিখে দিবেন। পেইড, এখানে আন্ডার সেকশন কত, 173, সাল উল্লেখ করে দিবেন। অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে অ্যাসেসমেন্ট ইয়ার উল্লেখ করে দিলেন যে অ্যাসেসমেন্ট ইয়ার কত সালের, এটা উল্লেখ করে দিয়েছেন। আমি সংক্ষেপে লিখি অ্যাসেসমেন্ট 2025-26। এর আগের বছরের এই টাকা ট্যাক্স রিটার্নের সাথে আপনি পরিশোধ করেছেন, এটা উল্লেখ করলেন। এখানেও ব্যাখ্যা দিতে পারেন যে সোর্স ট্যাক্স গুলো কোন কোন পারপাজে, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আপনার কমেন্ট করার সুযোগ আছে, এটা করতে পারেন। এরপরে পার্সোনাল লোন থাকলে তার ইন্টারেস্ট খরচ দিবেন, এগুলো অ্যাকচুয়াল। যদি দুইটি একাধিক গাড়ি থেকে এনভায়রনমেন্টাল সারচার্জ পেজ করেছেন, একাধিক গাড়ি থাকলে যেখানে দিবেন, তাহলে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো এক্সপেন্ডিচার আছে যেগুলো অ্যাকচুয়াল আপনি রিটার্নে দিয়েছেন, ডিক্লেয়ার করেছেন, তার সাথে সামঞ্জস্য রাখতে হবে। আর বাকিটা যেটা থাকবে সেটা আপনি দিয়ে দিলেন ধরেন আপনার এই ফ্যামিলি এক্সপেন্ডিচার। যেমন ধরেন এখানে আমরা 1,40,000-এর একটা অ্যামাউন্ট পেয়েছি টোটাল খরচ, যদিও আমি অ্যাকচুয়ালি সব ফিগারগুলো এখানে উল্লেখ করিনি। এখন যদি তার 7 লাখ টাকা খরচ হয়, দেখেন, তাহলে আমরা এভাবে প্রত্যেকটা যদি ফিল আপ করি, তাহলে এখানে ধরেন যদি তার নিজের বাসা থাকে এভাবে হবে। ইলেকট্রিসিটি ফর এক্সাম্পল, তার ইলেকট্রিসিটি বিল মাসে 3,000 করে আসে, তাহলে 3 বারং আপনি মাসে 36,000 দিবেন। দেখবেন প্রিভিয়াস ইয়ারগুলো কত দিয়েছে, গ্যাস বিল যদি 1,000 করে আসে তাহলে 12 মাসে 12,000 টাকা, যদি 1500 করে হয় তাহলে আপনাদের 18,000 টাকা। এর সাথে ইন্টারনেট, পানি বিল আছে, তাহলে সব বিল দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে 2,000 টাকা করে আসে, তাহলে 12 মাসে 24,000 টাকা আপনার খরচ হবে। এভাবে প্রত্যেকটি ফিল্ড আপনি পূরণ করবেন। এরপরে ইন্টারনেট, তারপর হচ্ছে ফোন বিল ইত্যাদি ইত্যাদি। ইন্টারনেট ধরেন 1,000 টাকা চলে আসে, ফোন বিল 500 যদি হয় তাও মাসে 1,500 টাকা আপনার
18,000 টাকা কস্টিং চলে আসে ইয়ারলি মিনিমাম হলেও। এভাবে আপনি চিন্তা করবেন। এখন যদি আপনার ছোট ফ্যামিলি হয়, কাজের বুয়া নেই, নো প্রবলেম হিয়ার, যদি থাকে আপনি সে খরচটা উল্লেখ করবেন। কারণ যদি এখন তো 2,000 টাকা মিনিমাম দিতে হয়, 2,000 হলে 12 মাসে তাও 24,000 টাকা। এগুলো হিসাবের একটা বিষয় যে মিনিমাম। আর যদি আপনি দেখা যাচ্ছে যে পার্মানেন্ট থাকে, 5,000 10,000 হতে পারে, এই যে অ্যাজ পার তার ইনকামের ক্রাইটেরিয়া অনুযায়ী খরচগুলো হবে। এরপরে আপনি দেখবেন এডুকেশনাল এক্সপেন্সেস, এইখানে একটি ভালো খরচ হয় যদি তার ছেলে মেয়ে বড় থাকে এবং লেখাপড়া করে। সেক্ষেত্রে যদি মাসে ধরেন কোন স্কুলে পড়ে সে অনুযায়ী আপনি এখানে কমেন্ট করবেন যে একটা চিলড্রেন আমার পড়াশোনা করে ক্লাস 2-তে বা 3-তে, আমার খরচ কত? মাসে 10,000। তাহলে 10,000 হলে 12 মাসে 1,20,000 খরচ মিনিমাম। এভাবে করে প্রত্যেকটি বিষয় আপনাকে চিন্তা করে অ্যানালাইসিস করে তাদের সাথে কথা বলেই কিন্তু আপনাকে ইনপুট দিতে হবে। আন্দাজে শুধু শুধু আপনি কস্টিং দিয়ে দিলেন, এটা কিন্তু হলো না। এবার ফেস্টিভ্যাল পার্টি, তাহলে আপনার বছরে 2টি ঈদ আছে, 50,000 টাকা খরচ হয়। যদি ডোমেস্টিক হলিডে যদি ট্যুর থাকে, এখানে আপনি পূরণ করবেন, না থাকলে প্রবলেম নেই। এরপরে অনেক সময় দান করেন, ডোনেশন করেন, ঈদ উল ফিতরের সময় ডোনেশন হয়, বিভিন্ন ক্ষেত্রে হয়। তার সমস্ত এক্সপেন্ডিচার গুলো অ্যাজ পারফেক্ট অনুযায়ী আমরা টোটাল 6,15,804 টাকা এটা আমরা ইনপুট দিয়েছিলাম। এখন এর পরবর্তী যে ধাপটি আছে এটা হচ্ছে তার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। এটি হচ্ছে যে কোনো ব্যক্তি রিটার্নের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন। এবং যখন আমাদের ফাইলগুলো অডিট হয়, রিওপেন হয়, এমনকি আয়কর গোয়েন্দা, আইটি, আইআইইউ অথবা ডিজি ইন্সপেকশন অথবা সিআইসি, যতগুলো ডিপার্টমেন্ট আছে তারা যখন কোয়ারিজ গুলো করে, তাদের বেসিক কোশ্চেনের জায়গা থাকে মূলত আমাদের এই IT10B নিয়ে, তার অ্যাসেট নিয়ে, তার লাইবিলিটি নিয়ে। এই দুটি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রথমত দেখেন, আমরা এই করদাতার এই অ্যাসেসির তার সম্পদগুলোকে অ্যানালাইসিস করব, তার কোন কোন ধরনের সম্পদ আছে। ফার্স্ট অফ অল আমরা দেখব প্রিভিয়াস ইয়ারে তার নেট ওয়েলথ কত ছিল। এটা আমাদের 1 নম্বরের বিবেচ্য বিষয়। দেখবেন এখানে লেখা আছে লাস্ট পয়েন্টে, বিগত কর বর্ষে নেট পরিসম্পদের পরিমাণ ছিল 75,23,463 টাকা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তার প্রিভিয়াস নেট ওয়েলথ 75,23,463 টাকা, এটাকে ইনপুট দেওয়া। তাহলে আমরা কোথায় দিব? দেখেন এখানে একটা অপশন আসবে, লাস্টের দিক থেকে আপনি শুরু করবেন, এখানে একটা অপশন আসবে নেট ওয়েলথ অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার। তো এখানে আপনি এই ডেটাটা ইনপুট দিবেন, এই যে 75 লাখ, যেটা আমরা পূরণ করে দেখাচ্ছি, 23,463 টাকা, ঠিক আছে। 463, ওকে। তাহলে এই ডেটাটা কি? আমাদের প্রিভিয়াস নেট ওয়েলথ। যদি আমাদের প্রিভিয়াস রিটার্ন সাবমিট করা থাকে তাহলে এখানে আমরা এই প্রিভিয়াস যে নেট ওয়েলথ আছে এটাকে ইনপুট দিব। আর যদি দেখা যায় যে তিনি ফার্স্ট টাইম রিটার্ন সাবমিট করবেন, তাহলে কিন্তু তার এখানে কোনো ডেটা আসবে না। যেহেতু তিনি নতুন করদাতা, নিউ এসএসসি, নতুন করে রিটার্ন দিচ্ছেন, তাহলে প্রিভিয়াস কোনো নেট ওয়েলথ তার আইনগতভাবে ক্রিয়েট হয়নি। বাট যদিও করদাতা নতুন, কিন্তু রিটার্ন দেওয়ার পূর্বে তার তো কিছু সম্পত্তি অবশ্যই আছে। এটা আমরা কোথায় ইনপুট দেব, কিভাবে রিটার্নে প্রদর্শন করব? এই এই ক্ষেত্রে আমাদের আরেকটি ঘর আছে, এটা হচ্ছে আদার রিসিটস। আদার রিসিটে আমরা তার প্রিভিয়াস যত লাইফ টাইম সেভিংস আছে অথবা প্রিভিয়াস যত ইনহারেন্ট প্রপার্টি আছে, হেবা সূত্রে প্রাপ্ত প্রপার্টি আছে, এইগুলোকে দেখেন কি কি থাকতে পারে। আপনি চিন্তা করবেন যদি ফার্স্ট টাইম রিটার্ন সাবমিশন করবেন, তার কোন কোন ধরনের প্রপার্টি থাকতে পারে। 1 নম্বর থাকতে পারে তার ইনকাম থেকে কিছু সেভ করে কিছু প্রপার্টি পারচেস করেছে, কিছু এফডিআর আছে, কিছু ডিপিএস আছে, ওকে। তাহলে এইগুলোকে প্রত্যেকটি পার্টিকুলার্স এখানে মেনশন করে রেফারেন্স দিয়ে এটা কিভাবে তিনি অর্জন করেছেন, এটা কি নিজের ইনকাম থেকে নাকি ইনহেরেন্ট সূত্রে, কোন সূত্রে, এই প্রত্যেকটি রেফারেন্স দিয়ে ব্যাখ্যা সহ অ্যামাউন্ট গুলো দিতে হবে। অনেকে একসাথে লাইফ টাইম সেভিংস দিয়ে দেয় 50 লাখ 60 লাখ, এটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চাইলে ডিসঅ্যালাউ করতে পারে। তাহলে এখানে আমাদের মোট কোয়ারির জায়গা হচ্ছে যে আমরা কি করব, আমরা একদম ব্যাখ্যা সহ আমাদের যে সোর্সগুলো আছে, যেগুলো প্রিভিয়াস রিটার্নে আমরা দিতে চাচ্ছি, সেগুলো ইনফরমেশনগুলো আমরা এখানে ইনপুট দিয়ে দেব।
তাহলে এটা যেহেতু আমরা কন্টিনিউ রিটার্ন চলছে, প্রিভিয়াস ইয়ারে আছে, সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ইয়ারের নিট ওয়েলথ অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী, ফ্যাক্টটা আপনাদের সামনে আছে, একটু আমার সাথে মিল করেন, যে বিগত বছরের নেট পরিসম্পদ ৭৫,২৩,৪৬৩ টাকা। এটা আমাদের এখানে ইনপুট দিতে হবে ফার্স্ট অন। এরপরে আমাদের দেখতে হবে এই ব্যক্তির কি কি সম্পদ আছে একদম শুরু থেকে। যেমন তার কি কি সম্পদ আছে, তার ভবিষ্যৎ তহবিলে জমা আছে এত টাকা, ৫,৫২,১১৮ টাকা, ডিপিএস এ জমা আছে ৮,৯৫,০০০, সঞ্চয়পত্রে ২৭ লাখ। এগুলো সব কিন্তু তার আর্থিক পরিসম্পদ। ফার্নিচার, ইলেকট্রনিক প্রোডাক্ট আছে ২০ ভরি গোল্ড, এটা প্রিভিয়াস ফাইলে তিনি কোনো মূল্য দেখাননি। এইভাবে অনেকেই আছে যেগুলোকে আমরা ভ্যালু জিরো হচ্ছে, যদিও আইনগতভাবে মূল্য দেখানোর বিধান রয়েছে, মূল্য না দেখানোর কোনো সুযোগ নেই। তারপর আমাদের এরকম কিছু বিষয় প্রিভিয়াস রিটার্নে এই ধরনের থাকার কারণে আমাদের এভাবেই কন্টিনিউ করতে হচ্ছে, কোনো ওয়ে নাই। এবং অকৃষি সম্পত্তি আছে, তার লোন আছে, এবং এই বছরে 30শে জুনে লোনের পরিমাণ হচ্ছে, প্রিভিয়াস 23 লাখ ছিল, এখন বর্তমানে তা 18 লাখ টাকা লোন আছে, এবং ব্যাংকে গচ্ছিত আছে 1,42,000 টাকা। এই হচ্ছে তার টোটাল ঘটনাগুলো। তাহলে করদাতার কাছ থেকে আপনি তাদের লোন স্টেটমেন্ট সহ তার কৃষি জমি, অকৃষি জমি, তার ডিপিএস, এফডিআর প্রত্যেকটি স্টেটমেন্ট কালেক্ট করলেন, তার সাথে আলোচনা করে তার এই ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করলেন। কালেক্ট করার পরে এটাকেই কিন্তু আপনি আইনগতভাবে IT10B-তে ইনপুট দিয়ে আপনার টোটাল রিটার্নটি কমপ্লিট করবেন। তাহলে এখন আমরা এক একটি করে এই হিস্ট্রি যা পেয়েছি এর প্রত্যেকটি বিষয়গুলোকে কনসিডার করে আমরা এই রিটার্নটাকে ফিল আপ করার চেষ্টা করি। এখন আসেন, প্রথমত দেখেন সম্পত্তিগুলো কিভাবে আমরা ইনপুট দিব। আমরা একদমই দেখেন শেষ থেকে তো শুরু করেছি, এখন আমরা একদম শুরু থেকে দেখাই। ১ নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসেটস এর মধ্যে একটা আছে বিজনেস অ্যাসেট, বিজনেস ক্যাপিটাল। এই বিজনেস ক্যাপিটালের ক্ষেত্রে ৩ ধরনের ক্যাপিটাল আছে। একটা হচ্ছে তিনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হন, তাহলে তার সেখানে একটি পেইড আপ ক্যাপিটালের বিধান আছে। পেইড আপ ক্যাপিটাল পেইড করতে হয়েছে, তাহলে তিনি এখানে ইনপুট দিবেন। আমি প্রত্যেকটি পয়েন্ট আলোচনা করছি। তাহলে এখানে ডিরেক্টর যদি হন কোনো কোম্পানি যেখানে তিনি শেয়ার হোল্ড করেছেন, তাহলে এখানে তিনি কোম্পানির নাম লিখবেন। তাহলে তিনি একটি এই যে বিটিসি লিমিটেড আমাদের কোম্পানি, এই বিটিসি শেয়ার হোল্ডার। এরপরে টাইপ অফ অ্যাকুইজিশন, শেয়ারটা কিভাবে তিনি অর্জন করেছেন, পারচেস করেছেন নাকি ইনহেরেন্ট সূত্রে পেয়েছেন, এটাকে ডিফাইন করার পরে নাম্বার অফ শেয়ার, ফর এক্সাম্পল তার ১,০০০ শেয়ার আছে, প্রত্যেকটি শেয়ার মূল্য যদি ১০০ টাকা করে হয়, তাহলে দেখা যাচ্ছে তার এই যে ১,০০,০০০ টাকার শেয়ার আছে। এভাবে করে তিনি ডেসক্রিপশন দিবেন। যদি ২-৩টে কোম্পানির শেয়ার থাকে, ডিরেক্টর থাকেন, হতে পারেন যে একজন ব্যক্তি একাধিক কোম্পানির ডিরেক্টর, তখন তিনি এখানে অ্যাড দিয়ে এগুলো উল্লেখ করবেন এইভাবে। তাহলে প্রথম যে অ্যাসেটের কোশ্চেনটা আসছে, এটা হচ্ছে ডিরেক্টর শেয়ার হোল্ডিং ইন আ লিমিটেড কোম্পানিজ। যদি লিমিটেড কোম্পানি শেয়ার পারচেস করে থাকেন, শেয়ার হোল্ডার থাকে, তাহলে এখানে ইনপুট দেবেন। এটা আমাদের নেই। ২ নম্বর পোর্শন হচ্ছে যদি এই ব্যক্তির কোনো প্রোপাইটারশিপ বিজনেস থাকে, যেমন এখানে যদি তার ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এই ধরনের কোনো ইনকাম এর তথ্য আমাদের এই রিটার্নে থাকতো, তাহলে কিন্তু আমাদের এখানে ইনপুট দিতে হতো, এখানে আমাদের একটি অ্যামাউন্ট চলে আসতো। তাহলে এখানে আরেকটি বিষয় আছে যে তার বিজনেসের নেমটা দিতে হবে অ্যাজ পার ট্রেড লাইসেন্স, বিজনেস টোটাল অ্যাসেট, টোটাল লাইবিলিটিস অ্যান্ড অ্যাসেট লাইবিলিটিস এর পরবর্তী ধাপ হচ্ছে বিজনেস ক্যাপিটাল। এটা অটোমেটিক চলে আসবে। ধরেন আপনার একটা প্রপার্টিশিপ বিজনেস আছে, এই বিজনেসের টোটাল অ্যাসেট, এই টোটাল অ্যাসেট কিন্তু আপনি শিডিউলে ডিক্লেয়ার করেছেন, যখন ইনকাম দিয়েছেন তখন আমাদের বিজনেসের একটি ব্যালেন্স শিট ছিল, সেখানে ডিক্লেয়ার করা হয়েছে টোটাল অ্যাসেট কত, সেখান থেকে মূলত এখানে কানেক্টেড চলে আসছে। তাহলে বিজনেস অ্যাসেট ধরেন আপনার ৩০ লাখ টাকা, আপনার লাইবিলিটি ধরেন ৫ লাখ, তাহলে টোটাল বিজনেস ক্যাপিটাল হয়ে যাচ্ছে আপনার 25 লাখ। এভাবে করে যদি এটা তার জন্য প্রযোজ্য, যদি এই ব্যক্তির প্রোপাইটারশিপ থাকে, সোল প্রোপাইটারশিপ বিজনেস থাকে, তাহলেই তিনি এখানে বিজনেস ক্যাপিটালটা ইনপুট দেবেন।
তাহলে এখানে আরেকটি সেকেন্ড পয়েন্ট। থার্ড হচ্ছে ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম। যদি এই ব্যক্তি এই অ্যাসেটসে কোনো পার্টনারশিপ ফার্মের পার্টনার হয়ে থাকেন, তাহলে সেই ফার্মের যে অ্যাকাউন্টস আছে, সেই অ্যাকাউন্টসে একটি পার্টনার্স ক্যাপিটাল নামে একটা অপশন থাকবে, মাস্ট বি। কারণ পার্টনারশিপ ফার্মের যে রিটার্ন ফর্ম, সেখানেই এই অ্যাকাউন্টসটা দেওয়া আছে। সেখান থেকে প্রত্যেকটি পার্টনার্সের ডিটেলস পাবেন, সেখানে তার ওপেনিং ক্যাপিটাল এবং ক্লোজিং ক্যাপিটাল এই বিষয়গুলো থাকবে। তাই সেখান থেকে আপনি এই পার্টনারশিপ ফার্মের নেম, পার্টনারশিপ ফার্মের টিম এবং পার্টনার্স ক্যাপিটাল, অর্থাৎ এই অ্যাসেটসি আপনার করদাতা যদি ওই ফার্মের পার্টনার হয়ে থাকেন, তাহলে তিনি এখানে এটা উল্লেখ করবেন। এবং পাশাপাশি ইনকাম হেডসে তার আরেকটি হেডস তৈরি হবে, যে ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম অর এওপি, অ্যাসোসিয়েশন অফ পার্সন, এটা আমরা দেখেছি। এবং সেখান এই পার্টনারশিপ ফার্মের ইনকাম থেকে কিন্তু তিনি গড় হারে অ্যাভারেজ রেটে আন্ডার সেকশন 80 অনুযায়ী রিবেটও পাবেন। এটা আরেকটি পয়েন্ট। তাহলে এখানে আমরা বিজনেস ক্যাপিটাল দেখলাম তিন ধরনের। এই ব্যক্তির কিন্তু যেহেতু কোনো বিজনেস নেই, তার মানে কোনো বিজনেস ক্যাপিটাল নেই। এই ব্যক্তির কি আছে? নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে। এইটা একটু দেখি। তার একটা প্রপার্টি আছে, এখানে বলা আছে যে তার অকৃষি জমি যার মূল্য হচ্ছে 57,500 টাকা। তাহলে তার একটি জমি আছে, এটার মূল্য হচ্ছে 57,500 টাকা। তাহলে এই যে যে ল্যান্ডটি আছে, এটার ডিটেলস ইনফরমেশন আপনার কাছে আছে। ডিটেলস ইনফরমেশন বলতে তার ডিড আছে, দলিল আছে, দলিলের সাথে সমর্থনে তার এক্সট্রা কত খরচ হয়েছে, রেজিস্ট্রেশন খরচ, সেগুলো আছে। টোটাল মিলেই কিন্তু 57,50,000 টাকা। এখন দেখেন, অনেক সময় এখানে আমাদের একটি মিস ইনফরমেশন থাকে, যে আমরা শুধু ডিড ভ্যালুটা উল্লেখ করি। আমরা অনেক সময় ডিড ভ্যালুটা উল্লেখ করি, কিন্তু না, আইনে কিন্তু ডিড ভ্যালুটাই আপনার কস্টিং না, এর পাশাপাশি রেজিস্ট্রেশন কস্ট, আনুষঙ্গিক কস্ট, মিসলিনিয়াস যে এক্সপেন্সেস গুলো আছে, টোটাল মিলেই কিন্তু আপনার এই প্রপার্টির ভ্যালু ক্রিয়েট হবে। সো আমাদের প্রত্যেকটি এক্সপেন্ডিচারকে কনসিডার করে টোটাল একটি অ্যামাউন্ট দাঁড় করাতে হবে। এবং প্রয়োজনে আপনি সেগ্রিগেট করে দেখাতে পারেন, সে সুযোগ আপনাকে আইন দিবে, বা টোটাল অ্যামাউন্টে আপনার কিন্তু আনতে হবে। যেমন এখানে আমাদের নন এগ্রিকালচার প্রপার্টি আছে, সেখানে আমরা কিভাবে ডেসক্রিপশন দিব। দেখেন, আপনি এখানে সিলেক্ট করবেন প্রপার্টি, যেমন ল্যান্ড, এরপরে দেখেন ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন, এখানে আপনি ডিটেলসে লিখবেন। এখানে আপনার একটি সহজ উপায় বলে, আপনি ডিড নাম্বার দিয়ে শুরু করবেন। কেন শুরু করবেন? তাহলে আপনার বিভিন্ন দলিল আপনার আছে, বিভিন্ন প্রপার্টি, একজনের 10টি 15 20টি প্রপার্টি থাকতে পারে, কিন্তু দলিল নম্বর দিলে আপনার এটাকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। সো আপনি ডিড নাম্বার দিবেন, তারপর টাইপ অফ অ্যাকুইজিশন এটা সিলেক্ট করবেন, ল্যান্ড এরিয়া এখানে ইউনিট সিলেক্ট করবেন, যেটা স্কোয়ার মিটার অথবা ডেসিমেল হতে পারে, যেহেতু নন এগ্রিকালচার প্রপার্টি। দেন এটা 10 ডেসিমেল একটা প্রপার্টি। যদি ফ্লোর থাকে, ফ্লোর এরিয়া হতে পারে, যদি কনস্ট্রাকশন করেন, তাই না? এবার ইউনিট থাকলে ইউনিট হতে পারে। এরপর দেখেন পারচেজ অ্যাকুইজিশন কস্ট, দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার, ইনকাম ইয়ারের শুরুতে আপনার এটার কস্টিং কত ছিল। তাহলে আমাদের এই কস্টিং কিন্তু ফ্যাক্টে দেওয়া আছে। এই ব্যক্তির ফ্যাক্টে কত দেওয়া আছে? 57,50,000 টাকা। খেয়াল করছেন? 57,50,000 টাকা তার হচ্ছে কস্টিং। এই 57,50,000 যে অ্যামাউন্টে আছে, এইটার মধ্যে কিন্তু তার টোটাল রেজিস্ট্রেশন কস্ট আছে। তা আপনার রেজিস্ট্রেশন কস্ট এটা 8%, 9%, 10% পর্যন্ত হতে পারে। ফ্ল্যাটের ক্ষেত্রে আরো বেশি হতে পারে। সো এগুলোকে কনসিডার করে আপনারা এই পারচেস কস্ট, রেজিস্ট্রেশন কস্ট গুলো দিবেন। এখন দেখেন, তাহলে এটা হচ্ছে শুরুতে এটা ছিল 57,50,000 টাকা। সেকেন্ড যে অপশনটি আছে, দেখেন কস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, ইনকাম ইয়ারের শেষে কত কস্টিং। এটা এখানে বিষয়টি হচ্ছে, যদি আপনি এই প্রপার্টি ডেভেলপ করেন, তাহলে কস্টিং বাড়বে। আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্নে আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই পার্সোনাল যতগুলো অ্যাসেট আছে, সেখানে অ্যাপ্রিসিয়েশন অথবা ডেপ্রিসিয়েশন এই দুটির কোনো ইম্প্যাক্ট নাই। অর্থাৎ আমাদের ধরা যাক এই 57,50,000 টাকা দিয়ে একটি জমি 5 ইয়ার্স পূর্বে তিনি পারচেস করেছিলেন। সো
বর্তমানে এট প্রেজেন্ট এটার ভ্যালু কিন্তু 57,50,000 টাকা নেই, এটা হয়তো 1 কোটি টাকা হয়েছে। এখন আমি ইনকাম ট্যাক্স রিটার্নে কি এখানে 1 কোটি ভ্যালু উল্লেখ করব? আনসার হচ্ছে নো। আমি 57,50,000ই উল্লেখ করব, যদিও এই ভ্যালুটা এট প্রেজেন্ট 1 কোটি টাকা। কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নে পার্সোনাল অ্যাসেটের ক্ষেত্রে এই অ্যাপ্রিসিয়েশন ভ্যালু দেওয়ার সুযোগ নেই, এমনকি ডেপ্রিসিয়েশন দেওয়ার সুযোগ নেই। যেমন অনেক ক্ষেত্রে আপনি ফার্নিচার, ইকুইপমেন্ট, এ সকল ক্ষেত্রে আপনার ভ্যালুটা লেস হয়, তখন ডেপ্রিসিয়েশন হয়। এটাও কিন্তু আমাদের আইনে সুযোগ নেই। তাহলে ভ্যালুটা আপনার কখন বাড়বে বা কখন কমবে? যখন আপনার প্রপার্টি সেল হবে একটি অংশ, তখন আপনার ভ্যালুটা কমে যাবে। আবার যখন আপনার প্রপার্টিটা ডেভেলপড হবে, যেমন এখানে আপনি বিল্ডিং করলেন, কনস্ট্রাকশন করলেন, ডেকোরেশন করলেন, বা জমি ডেভেলপ করলেন, তখন আপনার এই ভ্যালুটা বেড়ে যাবে। আর অন্য অন্য ক্ষেত্রে আপনার সেম অ্যামাউন্টই থাকবে। তাহলে এই বিষয়টা নিঃসন্দেহে আপনারা ক্লিয়ার হয়েছে। এরপরে অনেক সময় আমরা ফ্ল্যাট পারচেস করতে চাই অথবা জমি কিনতে চাই, সেক্ষেত্রে আমরা একই সাথে দলিল করি না, আমরা প্রথমে অ্যাডভান্স করে থাকি। যেমন এই তথ্যগুলো কিন্তু আপনি যাদের কাছ থেকে ফ্ল্যাট পারচেস করেন তাদের কাছ থেকে আয়কর গোয়েন্দারা কালেক্ট করেন, যারা ইনভেস্টিগেশন অথরিটি আছে, ইন্সপেক্টর আছে, তারা এগুলো কি করেন, কালেক্ট করেন। সেখানে তারা দেখেন যে আপনি এই প্রপার্টি কোন বছরে অ্যাডভান্স পে করেছেন, এখানে এই যে পার্টিকুলার্স অফ দ্য প্রপার্টি এখানে লিখবেন। এরপরে টাইপ অফ অ্যাকোজিশন লিখবেন। ধরেন আপনি একটা ফ্ল্যাট পারচেস করবেন, তাহলে এখানে পার্টিকুলার্স অফ দ্য প্রপার্টি ডিটেলসে লিখলেন। এরপর অ্যাডভান্স অ্যামাউন্ট অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার, ইনকাম ইয়ার শুরুতে ধরা যাক আপনার 10 লাখ টাকা অ্যাডভান্স ছিল, আর এই বছরে আপনি আরো 6 লাখ দিয়েছেন, তাহলে আপনার ইয়ার শেষে কত হলো, 16 লাখ টাকা। এটা লিখতে হবে। আগামী বছর কিন্তু 16 লাখ দিয়ে স্টার্টিং হবে। প্রত্যেক বছরে আমরা অ্যাডভান্স দিই, দেখেছি 2 বছর অথবা 3 বছর পরে যে আমরা কিন্তু ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন পাই, এর আগ পর্যন্ত অ্যাডভান্স হিসেবে থাকবে। তাহলে আপনি যদি কখনো কোনো প্রপার্টি পারচেস করার জন্য অ্যাডভান্স দিয়ে থাকেন, তখন আমাদের এই অপশনটি কাজে লাগবে। তাহলে এটাও আমরা দেখাই দিচ্ছি, যদি এই ব্যক্তির কোনো অ্যাডভান্স ফর প্রপার্টি নেই, থাকলে এই ঘটনা ঘটতো। এবার এগ্রিকালচারাল প্রপার্টি, কৃষি সম্পত্তির ক্ষেত্রে ঠিক একইভাবে নন এগ্রিকালচার যেভাবে আমরা দিয়েছি ইনপুটগুলো, এগ্রিকালচারের ক্ষেত্রে ঠিক সেম ওয়েতে আমরা এখানে এই পোর্শনগুলো ফিল আপ করবো। এখানে দেখেন সেম ফিগারগুলো কথা বলা আছে, সেম হেডস বলা আছে, সেম পার্টিকুলার্স। সো এটাও কিন্তু আমরা একইভাবে সেম ওয়েতে ফিল আপ করবো ইনশাল্লাহ। তা আমরা এই এসএসসির ফ্যাক্টে দেখি, সেখানে তার কোনো নন এগ্রিকালচার প্রপার্টির কোনো ইনফরমেশন আমরা পাইনি। সো এটা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই। তাহলে আমাদের এটা শেষ। এরপর আছে ফিনান্সিয়াল অ্যাসেট, আর্থিক পরিসম্পদ। যতগুলো আমাদের আর্থিক সম্পদ আছে, প্রত্যেকটি আর্থিক সম্পদের ইনফরমেশন এখানে থাকবে। শেয়ার থেকে শুরু করে, আমাদের পিএফ ফান্ড থেকে শুরু করে, লোন গিভেন থেকে শুরু করে এভরিথিং এখানে আমাদের চলে আসবে। আমরা দেখব যে আমাদের করদাতার কোন কোন ধরনের আর্থিক পরিসম্পদ আছে, সেগুলোকে আগে সিলেক্ট করব। দেখেন, 1 নম্বরে তার পিএফ ফান্ডের একটা বিষয় আছে, ভবিষ্যৎ তহবিলে তার একটি পিএফ ফান্ড, যেহেতু তিনি নন গভর্নমেন্ট, তাহলে আরপিএফ, রিকগনাইজ পিএফ ফান্ড। তা রিকগনাইজ পিএফ ফান্ডে 30 জুন 2026 যে ব্যালেন্সটি থাকবে, এটা উল্লেখ করতে হবে। এটা আছে 5,52,118 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে উল্লেখ করব। দেখেন এখানে আছে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড, এখানে আমরা এমপ্লয়ের প্রতিষ্ঠানের নাম লিখব, কোন প্রতিষ্ঠানে তিনি জব করেছেন। তারপর পার্টিকুলার অফ ফান্ড, ফান্ডের নাম কি, এটা আরপিএফ, এটা জিপিএফ হতে পারে, আরপিএফ হইতে পারে, এটা সিপিএফ হতে পারে। ঠিক আছে, যে কোনো ফান্ড হইতে পারে। এরপরে আমরা তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তার যে অ্যামাউন্টটি 30 জনের ব্যালেন্স আছে, এখানে ব্যালেন্স অ্যামাউন্ট, তারা এই পিএফ ফান্ডের সার্টিফিকেট নেবেন, অ্যাজ পার সার্টিফিকেট অনুযায়ী তার যে ব্যালেন্স অ্যামাউন্টে থাকবে এটা এখানে উল্লেখ করবেন। এখানে আছে 5,52,118 টাকা, তাহলে আমরা এখানে উল্লেখ করব 5,52,118 টাকা। এটা এটা তার পিএফ ফান্ড আছে। এখন আমরা দেখি যে আর কি কি ফান্ড আছে।
বা আর কোন কোন ফিনান্সিয়াল অ্যাসেট আছে। দ্বিতীয় হচ্ছে ডিপিএস এর জমা আছে। এইটা হচ্ছে ডিপিএস এর জমার পরিমাণ, নট ইনভেস্টমেন্ট ডিউরিং দিস পিরিয়ড। ডিউরিং দিস পিরিয়ডে আমাদের ছিল 1,20,000 টাকা ইনভেস্টমেন্ট, আর এই টাকাটি হচ্ছে টোটাল 30 জুন 2026-এর ব্যালেন্স অ্যামাউন্ট। এটাকে আমরা কি করব, আমরা ডিপিএস এর যে পোর্শন আছে এখানে দেখেন, এখানে আমরা উল্লেখ করব। এখানে কিন্তু আমরা এই যে ইম্পোর্ট ফ্রম ইনকাম এখান থেকে নিয়ে নিতে পারি। যদি ডিপিএস এর ইনকাম আমরা শো করি তখন এখান থেকে অটোমেশনে আমাদের সিঙ্ক্রোনাইজ করলে চলে আসবে। এখানে আমরা ডিপিএস এর ব্যাংক সিলেক্ট করব, তার অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করব, সেই অ্যাকাউন্ট নাম্বার কত ব্যালেন্স আছে এটাকে আমরা উল্লেখ করব। আচ্ছা, আমাদের ফ্যাক্টে দেখা যাচ্ছে এখানে 8,95,684 এটা আছে। তাহলে আমাদের এখানে ঠিক সেম অ্যামাউন্ট দেখেন, 8,95,684 এই অ্যামাউন্টটি এখানে চলে আসবে। এটা ডিপিএস এর যে ব্যালেন্স আছে। তাহলে আমাদের ডিপিএস শেষ হয়ে গেল 8,95,684, এইটা আমরা ইনপুট দিয়েছি। ক্লিয়ার? এরপরে দেখা যাক অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী আর কোন ধরনের ফিনান্সিয়াল অ্যাসেট আছে। এবার সঞ্চয়পত্র আছে, এটার পরিমাণ হচ্ছে 27 লাখ টাকা। তাহলে সঞ্চয়পত্রে তার 27 লাখ টাকা আছে। এখন এই যে 27 লাখ টাকা সঞ্চয়পত্র আছে এইটা আমরা ইনপুট দিব। এখানে দেখেন সঞ্চয়পত্র অলরেডি আছে। এখানে আমরা ইম্পোর্ট ফ্রম ইনকাম থেকে দিলে এই যে জাস্ট 27 লাখ টাকা ভ্যালু অটোমেশনে চলে আসছে। এটাকে আমরা এখানে অটো নিয়ে আসতে পারবো ইম্পোর্ট দিয়ে। এখানে দেখেন অটো ইনফরমেশন এগুলো চলে আসছে। যেহেতু এটা আমাদের ইনকামে দেওয়া আছে, সেকেন্ড টাইম সেম ইনফরমেশন আপনাকে আর ইনপুট দেওয়ার প্রশ্ন আসছে না, আপনি এটা অটো ফিল করতে পারছেন ইজিলি। ওকে, এরপরে আসেন তারা আর কোন ধরনের অ্যাসেট আছে একটু দেখি। তাহলে সঞ্চয়পত্র শেষ হলো। তাহলে আর কোনো ফিনান্সিয়াল অ্যাসেট তার এখানে আমরা দেখছি না, তাই না? তাহলে ভবিষ্যৎ তহবিল, ডিপিএস, সঞ্চয়পত্র, তাহলে ফিনান্সিয়াল অ্যাসেট শেষ। এরপরে তারে ফার্নিচার ইকুইপমেন্ট আছে 1 লক্ষ টাকার, ফার্নিচার এবং ইলেকট্রিক পণ্য আছে 1 লক্ষ টাকার। তাহলে আমরা এটাকে ইনপুট দিব। তাহলে আমাদের ফিনান্সিয়াল অ্যাসেট যেটা আছে এটা শেষ হয়ে গেল। এরপরে আসেন তার কোনো মোটর কার নেই। মোটর কার থাকলে আমরা এখানে ইনপুট দিতাম, রেজিস্ট্রেশন নাম্বার লিখতাম। আমরা একটু তারপরে দেখাই দিই আপনাদের সুবিধার্থে যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হতো। তারপর টাইপ অফ পারচেজ পার্টিকুলার্স, যেমন মোটর সাইকেল অথবা কার, যে কোনো কিছু এখানে আসতে পারে। এরপরে অ্যাকুইজিশন, ইঞ্জিন ক্যাপাসিটি, এখানে ইউনিট সিলেক্ট করে নেবেন, সিসি অনুযায়ী হতে পারে। যেমন এখানে 15 সিসির একটি গাড়ি আছে, ভ্যালু ধরা যাক আপনার 25 লাখ টাকা। এখানে আপনি এভাবে উল্লেখ করবেন। যদি একাধিক গাড়ি থাকে একাধিক গাড়ি উল্লেখ করবেন। এভাবে করে প্রত্যেকটি আপনার মেনশন করার সুযোগ থাকতো। যেহেতু এই ব্যক্তির নেই আমরা এটা উল্লেখ করলাম না। তার গোল্ড আছে, গোল্ডের কথা বড় আছে, 20 ভরি গোল্ডটার আছে। টাইপ অফ অ্যাকুইজিশন আমরা যেহেতু ভ্যালু নাই মানে গিফট হিসেবে উল্লেখ করা। তারপরে আমরা ইউনিট সিলেক্ট করি, ইউনিট ভরি বা তোলা অনুযায়ী হতে পারে। এটা 20 ভরি। দেখেন অনেকের ফাইলে আপনি এভাবে দেখবেন যে তাদের ফাইলে, পূর্বের ফাইল, আমাদের একটা ব্যাড প্র্যাকটিস ছিল। যদিও আমাদের সেকশন 58-এ আয়কর আইন 2023-এর একথা উল্লেখ আছে যে অবশ্যই আপনাকে ইনহারেন্ট প্রপার্টি অথবা গিফট সূত্রে প্রাপ্ত প্রপার্টির ভ্যালু মেনশন করতে হবে, কিন্তু আমরা করি নাই। এখন কি করা যাবে? এখন আমাদের কিন্তু ওইভাবেই কন্টিনিউ করতে হবে, নতুন করে ভ্যালু অ্যাড করার কিন্তু সুযোগ নেই। ঠিক আছে? এখানে প্রবলেমটা হবে তখনই যখন আমরা এই প্রপার্টিটা সেল করব। কারণ আমি এই গোল্ডটা যদি আমি 5 ভরি সেল করি, 10 লাখ টাকা আমি সেল করব, আমার এই টোটাল 10 লাখ টাকাই ক্যাপিটাল গেইন হয়ে যাবে। কেন? যেহেতু আমার ভ্যালু এখানে 0 ছিল। এই 10 লাখ টাকার উপর আপনাকে 5% হারে ট্যাক্স পে করতে হবে, যেটা আমাদের 2026-এর অর্থ আইনে আপডেট হয়েছে। আপনার নিঃসন্দেহে দেখেছেন যে 2026-এর যে অর্থ আইন
ফিন্যান্স অ্যাক্ট, সেখানে আমাদের এটা আপডেট ইনফরমেশন এসেছে। এই স্বর্ণ এটা কিন্তু প্রথমত সেকশন 2 এর সাবসেকশন 77 অনুযায়ী ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে। সেকেন্ডলি সেকশন 58-এ এটা ক্যাপিটাল গেইন ইনকাম হিসেবে গণ্য হবে। থার্ডলি 7 শিডিউলে সপ্তম তফসিল অনুযায়ী আয়কর আইনের এইটার 5% ট্যাক্স অ্যাপ্লাইড হবে। এখন যদি দেখা যাচ্ছে না আপনি এই যে 5 ভরি গোল্ড আছে এটার ভ্যালু আপনি 5 লাখ টাকা দিতেন, তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল গেইন হতো 5 লাখ, এটার উপর 5% ট্যাক্স হতো। কিন্তু ভ্যালু না থাকার কারণে আসলে এই প্রপার্টির কোনো মূল্য ক্রিয়েট হচ্ছে না। এজন্য যখন আপনি নতুন রিটার্ন করবেন, যেগুলো প্রিভিয়াস করা আছে সেগুলো তো আসলে আপনার কারেকশনের কোনো অপশন নেই। বাট যদি আপনি নিউ এসএসসি হয়, নতুন করে রিটার্ন সাবমিট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভ্যালু উল্লেখ করতে হবে। এই ভুলটা আপনারা করবেন না। যারা নতুন প্র্যাকটিশনার আছেন, কারা আইনজীবী আছেন, তাদের কাছে আমাদের এই ইনফরমেশন দেওয়া হলো যে তারা এই কাজটি করবেন না। অবশ্যই যে সময় পেয়েছেন, গিফট হোক ইনহারেন্ট হোক, আপনি বাজার মূল্য অনুযায়ী সে ভ্যালুটা যে বছর পেয়েছেন সে বছরের ভ্যালুটা আপনি মেনশন করবেন। তাহলে এটা একটা আমাদের দায়িত্ব। এরপরে তার আরেকটি ফার্নিচার ইকুইপমেন্ট এইগুলো ছিল 1 লক্ষ টাকার। দেখেন অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী আমরা দেখছি যে তার 1 লক্ষ টাকার ফার্নিচার ইকুইপমেন্ট আছে, তাই তো? এটাকে আমরা ইনপুট দিয়ে দেই। ফার্নিচার এখানে পার্টিকুলার্স লিখে দিবেন যে কি কি আপনার আছে, প্রত্যেকটি পার্টিকুলার্স আপনার এসি আছে, ফ্রিজ আছে, যা যা আছে এভরিথিং প্রত্যেকটি লেখার পর টাইপ অফ অ্যাকুইজিশন এবং কোয়ান্টিটি। সব থেকে ভালো হয় যে প্রত্যেকটি প্রপার্টির জন্য এই অ্যাড করে করে, যেমন একটা এসি আছে মূল্য 50,000, ঠিক আছে, তাহলে কোয়ান্টিটি একটা মূল্য হয়তো বা আপনার 50,000 এখানে উল্লেখ করলেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি, নিয়ম হচ্ছে এটা। এরপর দেখা যাচ্ছে আপনার অন্য আহ, অন্যান্য বিষয় আছে, যেমন টেবিল আছে, এই কি কি আছে প্রত্যেকটা দিয়ে দিয়ে এভাবে করে, চেয়ার, সব কিছু এভাবে উল্লেখ করে বা ফার্নিচার এভাবে উল্লেখ করে আপনি কোয়ান্টিটি উল্লেখ করে এভাবে উল্লেখ করে আপনি এখানে অ্যামাউন্টটা দিবেন। ক্লিয়ার? তাহলে আমাদের প্রত্যেকটি পার্টিকুলার্স মেনশন করে করে আমাদের ইনপুট দেওয়াটা বেটার। এটা কিন্তু আপনার হিস্ট্রিতে থেকে যাচ্ছে, সেকেন্ড টাইম করতে হচ্ছে না। বাট ফার্স্ট টাইম যখন রিটার্নটি করবেন আপনাকে এভাবে করলে এটা ভালো হবে। এটা আমাদের একটা সাজেশন থাকবে। এরপরে আসেন যে এই করদাতার আর কি কি ইনফরমেশন আছে। তার আরেকটি বিষয় আছে, তার ফ্যামিলি লোন আছে। একটা আছে লোন আছে 18 লাখ টাকা, তার এখনো পর্যন্ত ফ্যামিলি লোন আছে ব্যালেন্স। তাহলে ব্যালেন্স অ্যামাউন্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এইটা আমরা ফ্যামিলি লোন হিসেবে উল্লেখ করব। দেখেন এখানে আরো কি কি আছে, যে আদার অ্যাসেট থাকতে পারে, ক্যাশটা আমরা পরে দিব। এখানে লাইবিলিটিস, এই লাইবিলিটিস এর মধ্যে আমাদের প্রথম যে লাইবিলিটিসটি আছে এটা হচ্ছে ব্রয়িং ফ্রম ব্যাংক অর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। যদি লোনটি আপনি কোনো ব্যাংক থেকে অথবা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেখান থেকে নিয়ে থাকেন, তাহলে এই ফার্স্ট অপশন আপনার জন্য। যদি আপনি আনসিকিউর্ড লোন হয় 3 মেনশন করে কোনো ব্যক্তির কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে যার টিআইএন আছে, তাহলে আপনার সেকেন্ড অপশন। আর এর বাহিরে যেমন এমন একজনের কাছ থেকে লোন নিচ্ছেন তার ইনফরমেশন নেই, তাহলে আপনার থার্ড অপশন। তো এই যে আনসিকিউর্ড লোন যদি আমরা 3 মেনশন থাকে তাহলে আপনি নাম্বার 2-তে ইনফরমেশন দিব, আর যদি 3 না থাকে তাহলে 3-এ দিব। যেমন এখানে আমাদের বিভিন্ন ফ্যামিলি, বিভিন্ন সদস্যদের কাছ থেকে লোন। এখন আমাদের লোনের বিষয় কিন্তু খুব স্ট্রিক্ট, যে আপনাকে উইথিন পরবর্তী 5 ইয়ার্স অর্থাৎ 6 ইয়ার্স এর মধ্যে আপনার লোনটি পরিশোধ করতে হবে। 6 ইয়ার্স পরে কিন্তু এটা আপনার কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে এই যে ফ্যামিলি মেম্বারদের মধ্য থেকে আপনি লোন নিয়েছেন, হয়তো পিতা মাতা যার কাছ থেকে নিয়েছেন, ব্যাংকিং চ্যানেল থাকতে হবে, যেহেতু 5 লাখের উপরে লোন, এটা অবশ্যই ব্যাংকিং চ্যানেল থাকতে হবে। এই লোনের ডিটেলস আপনাকে দিতে হবে। এই যে আদার ডিটেলস, যে প্রিভিয়াস ইয়ার কত ছিল, নাও কত, এই সব দিয়ে আমাদের ব্যালেন্স আছে কত। ব্যালেন্স আমাদের এখানে দেখা যাচ্ছে এখন আমাদের 18 লাখ টাকার মতো ব্যালেন্স আছে অ্যাজ পার ফ্যাক্ট অনুযায়ী। ক্লায়েন্টের একটি লোন ছিল,
এটা ব্যাংক লোন হইতে পারে। ঠিক আছে, তাহলে এই এই বিষয়গুলো আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে 18 লাখ টাকা তার কি আছে, লোন আছে। তাহলে এখানে আমরা উল্লেখ করলাম ডিটেলসে। আর যদি এটা ব্যাংক লোন হতো তাহলে আমরা 1 নম্বর কলামে ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, পারপাস এবং ব্যালেন্স এখানে উল্লেখ করতাম। একাধিক লোন থাকলে আমরা অ্যাড করে করে সেগুলোর ইনফরমেশন গুলো এখানে দেওয়ার সুযোগ ছিল। তাহলে এখানে লাইবিলিটিস, এই লাইবিলিটিস গুলো কিন্তু গ্রস ওয়েলথের একটি পার্ট। তাহলে আমরা যত ধরনের লাইবিলিটিস আছে আমরা এই কলামে ইনপুট দিতে পারি। ওকে, এরপরের আমাদের যে বিষয়টি আছে এটা হচ্ছে আদার আউটফ্লো। এতক্ষণ গেল তো আমাদের ইনকামের পোর্শন, এরপরে আসছে আমাদের এক্সপেন্ডিচারের পোর্শন। যে আমাদের এখান থেকে তো অনেক ক্ষেত্রে ব্যয় হতে পারে, যেমন ইতিমধ্যে আমাদের IT10BB-তে আমরা ডিক্লেয়ার করেছি আমাদের লাইফস্টাইল সংক্রান্ত যে ব্যয়গুলো আছে সেই ব্যয় তথ্যগুলো আমরা ইতিমধ্যে এখানে অ্যানুয়াল লিভিং এক্সপেন্ডিচারে আমরা উল্লেখ করেছি। এর বাহিরেও দেখেন আপনার লোন এই ব্যয় থাকতে পারে, যেমন আপনার লস হইতে পারে, কোনো প্রপার্টি বিজনেসে লস হয়েছে, কোনো প্রপার্টি লস হয়েছে, চুরি হয়েছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। যদি এই এক্সেপশনাল কেস হয় তখন আপনি কোথায় উল্লেখ করবেন? তখন আপনার জন্য এই সেকেন্ড অপশনটি ওপেন করা আছে। এখানে আপনি তথ্য দিয়ে আপনার যে কোনো লসকে এখানে শো করার সুযোগ পাবেন। এবং থার্ডলি গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। যদি আপনি কোথাও দান করেন, কোনো প্রতিষ্ঠানে কন্ট্রিবিউশন করেন, সেই বিষয়গুলোও কিন্তু আপনার এক্সপেন্ডিচারের মতো আপনার অ্যাসেটকে কমিয়ে দিবে। সো এইগুলোকেও আপনি কিন্তু রিটার্নে নিয়ে আসতে পারবেন। যেমন এখানে আপনি একজন ব্যক্তিকে দান করলেন, তার নেম অফ দ্য রিসিভার অ্যান্ড ডেসক্রিপশন, টিন অফ দ্য রিসিভার এবং অ্যামাউন্ট। তাহলে এখানে যখন দান করবেন, যদি এটা আমাদের দান কর আইন এর 1990 সালের যে দান কর আইন আছে, এটা 4 ধারায় যে সমস্ত হেডস বলা আছে এবং যে সমস্ত ব্যক্তির নাম বলা আছে, সেখানে 8 জন ব্যক্তির কথা বলা আছে। এর বাহিরে দান করলে কিন্তু আপনাকেই আবার দান কর দিতে হবে, অ্যাজ পার সেখানে যে তফসিল আছে সেই রেট অনুযায়ী আপনাকে দান কর দিতে হবে। এবং সেপ্টেম্বরের 15 তারিখ প্রতি বছরে এইটার এগেনিস্টে আপনাকে একটি দান কর রিটার্ন সাবমিট করার বিষয় আছে। এটা আপনাদের স্মরণ রাখতে হবে। এটা যদিও ইনকাম ট্যাক্স আইনের কমপ্লায়েন্স না, এটা হচ্ছে দান কর আইন 1990 সালের একটি কমপ্লায়েন্স ইস্যু। এরপর অনেকে বলে যে লস হয়েছে আমার, সেই লসের বিবরণ দেব। যেমন অনেকে দেখা যাচ্ছে যে আমার এক ক্লায়েন্টের যে দোকান পুড়িয়ে গেল, তাহলে এই যে লস হলে কোথায় আমরা উল্লেখ করবো? আমার তো ফান্ডটা চলে গেছে, চুরি হয়ে গেছে, আমার স্বর্ণ গহনা নিয়ে গেছে। তখন আমরা এইখানটাতে আমাদের লসগুলোকে আমরা ইনপুট দেবো, যেমন এটা লস হয়েছে, তার মানে এই প্রপার্টি আমাদের আর থাকছে না। ঠিক আছে, ওকে। আর আমরা শুরু যেখান থেকে করেছিলাম যে সোর্স অফ ফান্ড, এই সোর্স অফ ফান্ডের মধ্যে অটোমেশন আমাদের ইনকামটি চলে আসছে। ইনকামের মধ্যে আমাদের ট্যাক্সেবল ইনকাম এবং ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, এটা অটো ফিল্ড। এইগুলোকে তো আমরা ডিক্লেয়ার করেই কিন্তু রিটার্নে অগ্রসর হয়েছিলাম। সো এটা আমাদের রিটার্নের একটি পার্ট ছিল। এর বাইরে আরেকটি ইনকাম, এটাকে বলছে আদার রিসিপ্ট, যেটা মূলত আমাদের বলছে গিফট পাওয়া অথবা ইনহেরিট সূত্রে প্রপার্টি পাওয়া। ধরা যাক আপনি এই বছরই উত্তরাধিকার সূত্রে 5 কাঠা জমি পেলেন, তখন এই 5 কাঠা জমি পার্টিকুলার্স লিখে ইনহেরিট সূত্রে রেফারেন্স দেওয়ার পরে তার বাজার মূল্যটা এখানে উল্লেখ করবেন। আমাদের বলা আছে সেকশন 58-এ আপনি এই বিষয়টি পাবেন, যে সময়ে আপনি প্রপার্টি পাবেন সেই সময়ের বাজার মূল্য উল্লেখ করবেন। এইটা আপনার জন্য বৈধ হয়ে যাবে। যেহেতু কিছু ক্ষেত্রে গিফট, এরপর হচ্ছে কিছু গিফটের ক্ষেত্রে, কিছু ইনহেরিট প্রপার্টির ক্ষেত্রে, ট্রাস্ট মূল্যে প্রাপ্তির ক্ষেত্রে আমাদের ট্যাক্স থেকে এক্সামশন দেওয়া আছে, অতএব সেটা কিন্তু আপনার বৈধ অ্যাসেট হিসেবে গণ্য হচ্ছে। বাট এটাকে যদি আপনি ফাইলে প্রপারলি অ্যাড্রেস করতে না পারেন, দেন এটা একটি কোয়ারিজ হবে, যেটা পরবর্তীতে অডিটে আপনাকে বিপদে ফেলবে। সো এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে সবার ক্ষেত্রে, ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স অ্যাডভাইজার সকলের জন্য। তাহলে এটার মাধ্যমে দেখেন আমরা যেটা পূরণ করেছি, এখানে আমাদের সকল তথ্য চলে আসছে। একটা তথ্য এখানে বাকি আছে, এটা হচ্ছে আমাদের ব্যাংকে কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স। এখানে আমাদের দেখেন, এখানে আমরা হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এই অপশনটাতে আমাদের নোট, কারেন্সিজ, ব্যাংক কার্ড ইত্যাদি ইত্যাদি কথা বলা আছে। আমাদের এটা আমাদের এই এসএসসির কত আছে,
ব্যাংকে গচ্ছিত যে হচ্ছে 30 জুন 2026 ব্যাংকের যে ব্যালেন্সটি আছে, যত সেভিংস অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে তো অবশ্যই একটি ব্যালেন্স থাকবে, তাই না? অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি থাকবে এটাকেও আমাদের ফাইলে উল্লেখ করতে হবে। তার মানে ইনকাম ট্যাক্স ফাইল এমন একটি বিষয় যেখানে আপনার আর্থিক জীবনের প্রত্যেকটি পোর্শনের উল্লেখ থাকবে, সবকিছু এভরিথিং এখানে থাকবে। আপনার 30 জুন 2026 আপনার সেভিংস অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি আছে এটা উল্লেখ থাকবে। এখানে আছে 1,42,527 টাকা। আমরা কিন্তু একটা রিয়েল ফ্যাক্ট, অ্যাকচুয়াল একজন ব্যক্তি রিটার্ন নিয়ে আপনাদের সাথে শেয়ার করছে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। 1,42,527 টাকা এটা আপনার ব্যাংকে আছে, এটা ডিটেলসে আপনি দিবেন। এখানে যদি ইনকামে আপনি ডিক্লেয়ার করেন তাহলে ইনকাম থেকে পেয়ে যাবেন, তা না হলে আপনি এখানে উল্লেখ করবেন। 527 টাকা এটা আমাদের আছে। আমাদের এখানে কি দেবো, টাইপ ব্যাংকে আছে, সিলেক্ট ব্যাংক, ব্যাংকের নাম সিলেক্ট করলেন, অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করেন, এই ইনফরমেশন দিয়ে আপনি সিলেক্ট করলেন। তাহলে এভরিথিং, আমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু IT10B-তে মেনশন হয়েছে, চলে আসছে। এখন আমাদের কাজ কি? এখন আরেকটু অপশন আমাদের বাকি আছে। আমাদের সকল তথ্যগত, ডেটাগত, ডকুমেন্টারি ইনফরমেশন দেওয়া হয়েছে। এর বাহিরে 30 জুনে ওই ব্যক্তির কিন্তু ক্যাশে কিছু টাকা থাকতে পারে। এখন কত টাকা আছে তার কাছে, এটা আমরা বোঝার জন্য আমাদের এখানে চলে যেতে হবে। দেখেন এখানে ডিফারেন্স অ্যামাউন্ট ক্রিয়েট হয়েছে। আমরা সকল তথ্য দেওয়ার পরে দেখা যাচ্ছে তার কাছে এই যে 3,49,117 টাকা এটা বাড়তি আছে। তাহলে এটা যে বাড়তি অ্যামাউন্টটি আছে, এটা কোথায় আছে? এটাকে আমরা ক্যাশ ইন হ্যান্ডে প্রেজেন্ট করি। তাহলে এখানে 3,49,117 টাকা, এইটা দেখেন আমাদের এখানের টাকায় যে অপশনটা আছে ক্যাশ ইন হ্যান্ড, এইটার নিচে আর একটা অপশন আছে এই যে ক্যাশ ইন হ্যান্ড। এইখানটাতে আমরা এই এই যে যে অ্যামাউন্টটা 3,49,117 টাকা উল্লেখ করব। এটা উল্লেখ করলে আপনার রিটার্নটি পরিপূর্ণ হয়ে গেল। এখন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন, আপনার IT10B সেভ হয়ে গেল। লাস্ট অন, আপনার সর্বশেষ স্টেপ, দেখেন আমাদের 7টি স্টেপ ছিল, আমরা এখন লাস্ট স্টেপে চলে আসছি। আমাদের সর্বশেষ স্টেপে কাজ কি? আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করা এবং ট্যাক্সটা পেইড করা, তারপরে আমরা রিভিউ করবো আর কি। তাহলে আমাদের এখানে আমাদের দুইটি ইনকাম ছিল, সেখানে আমাদের টোটাল ট্যাক্স চলে আসছে দেখেন 1,28,447 টাকা। অ্যাজ পার ইনভেস্টমেন্ট আমরা রিবেট পেয়েছি সেকশন 78 অনুযায়ী, ইনভেস্টমেন্ট রিবেট পেয়েছি। এখানে রিবেট কিন্তু 3 ধরনের আছে, একটা হচ্ছে ফার্মের ইনকাম থেকে রিবেট, একটা হচ্ছে ফরেন ট্যাক্স রিলিফ বা DTAA, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টস এর ভিত্তিতে যে রিলিফ পাওয়া যায় এটা আছে। আর ওয়ান ইনভেস্টমেন্ট, এখানে আমরা ইনভেস্টমেন্ট ছিল, রিবেট পেয়েছি। এরপরে আমাদের টোটাল পেয়েবল ট্যাক্স দাঁড়িয়েছে 89,000। দেখেন 1,28,000 থেকে আমরা রিবেট মানে ট্যাক্স হার পাওয়া, একটা ট্যাক্সের একটা পোর্শন রিডিউস পাওয়া, ডিসকাউন্ট পাওয়া পেলাম 38,000, তাহলে হলো 89,680 টাকা। এই টাকাটা আমাদের ট্যাক্স পে করতে হবে। আমাদের কোনো অ্যাডিশনাল সারচার্জ নাই। কেন নেই? কারণ হচ্ছে আমাদের ওয়েলথ কিন্তু 4 কোটি ক্রস করে নেই, আমাদের কোনো টোবাকো বিজনেস ছিল না, আমাদের একাধিক গাড়ি ছিল না, অতএব আমাদের কোনো সারচার্জ নাই। যে কারণগুলোতে সারচার্জ হয় সেই কোনো কারণ আমাদের এই ফাইলে নেই। এবং আমরা যেহেতু টাইমলি রিটার্ন দিচ্ছি, আমরা ডিলে ইন্টারেস্ট নাই। ওকে, এখন আমরা যদি টাইমলি রিটার্ন দিই, আমরা এখান থেকে আরেকটি যদি সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিই ফার্স্ট কোয়ার্টারলি, তখন আমরা এখান থেকে একটি ট্যাক্স ইনসেন্টিভ পাবো। এখানে দেখেন ইনসেন্টিভ ফর ফার্স্ট কোয়ার্টার সাবমিশন, এটা কত পার্সেন্ট? 5% অফ পেয়েবল অ্যামাউন্ট অর 25,000 হুইচ ইজ লয়ার। তাহলে এখন আমাদের আইনগতভাবে যে কোয়ার্টারলি ইনসেন্টিভ দেওয়া হয়েছে এই 2026-এর অর্থায়নে, এটা কিন্তু অটোমেশনে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা কিসের উপর? পেয়েবল ট্যাক্স, যেটা আমরা পেইড করবো তার উপর। তাহলে এখানে আমরা যে টাকা পেইড হবে তার উপর 5% আমরা কি পেয়ে যাচ্ছি? রিডিউস পেয়ে যাচ্ছি, ইনসেন্টিভ পেয়ে যাচ্ছি। ওকে, তবে এখানে আরেকটি বিষয় আছে, আরেকটি বিষয় আপনারা খেয়াল করেছেন যে আমরা যখন এই ফ্যাক্টটা দেখেছিলাম তখন দেখেছিলাম তার কিছু উৎসে কর্তন আছে। এখানে 46,000, এখানে 29,000, এই দুইটি উৎসে কর্তন আছে। একটা আছে
46,242 টাকা। আহ, এটা আছে আপনার বেতন থেকে, আর সঞ্চয়পত্র থেকে আছে 29,685 টাকা। তো এই দুইটা উৎসে কর্তন তার আছে, এটা আমরা ক্লেম করতে পারবো। এটা আমরা কি করতে পারবো? ক্লেম করতে পারবো। এটা আমরা কিভাবে ক্লেম করব? এটা একটু আমরা এইখানে দেখাই দিই। এখানে আপনি চলে যাবেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে ই রিটার্ন লেজার। সেখানে আপনি দেখেন যে ক্লেম সোর্স ট্যাক্স এই অপশন, একটা আছে স্যালারি আদার। স্যালারি থেকে আমাদের একটা উৎসকর্তন দেওয়া আছে। তা এখানে আমি অ্যাড করব স্যালারি আদার্সে, যে আমরা কাউন্ট করব, ডিপোজিট অথরিটি লিখব। তাহলে এখানে বিটিসি চালান নাম্বার না লিখে আমরা এখানে সার্টিফিকেট নাম্বারও লিখতে পারি, তাই না? কারণ আমি বলছি যে এখন প্রত্যেকটি চালান আমাদের ইনপুট না দিয়ে আপনাকে কোম্পানি থেকে যে সার্টিফিকেটটা দেয় সেই সার্টিফিকেট ইস্যু করেই কিন্তু আপনি কি করতে পারবেন? রিটার্ন সাবমিট করতে পারবেন। তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট কত? টোটাল ধরেন আপনার 60,000 টাকা, বা আপনি যে অ্যামাউন্ট হোক, ধরেন 6 লাখ টাকা আপনার ছিল টোটাল চালানে। আপনার ক্লেম কত? আপনার দেখতে হবে আপনার ক্লেম হচ্ছে, এখানে দেওয়া আছে যে স্যালারি থেকে কত আছে আমাদের, খেয়াল করেছেন আপনারা নিঃসন্দেহে, 46,242 টাকা। আমরা এখানে উল্লেখ করব 46,242 টাকা, অ্যাড করে এখানে সেভ দিয়ে দিব। এই যে আপনার সেভ নিয়ে নিল, পরবর্তীতে এডিট করা যাবে। তাহলে একটা হয়ে গেল। আর একটা সঞ্চয়পত্র থেকে যে উৎসকর্তন আছে, এটা আমরা ইনপুট দিতে পারবো না, কারণ এই ব্যক্তির তো অরিজিনাল না, এটা তো আমরা এই করছি। এটা ইনকাম থেকে সিনক্রোনাইজ করা যাবে, কিন্তু এটা ভেরিফিকেশনে যদিও আমরা এখানে এই যে পরিবার সঞ্চয়পত্র এটা দিয়ে করেছি, কিন্তু এটা কিন্তু আমাদের ক্লেম হবে না। এই যে, ঠিক আছে। তাহলে এইটা এটা আমাদের টোটাল এখানে 29,685 টাকা দেওয়া আছে ইনকাম অনুযায়ী। এই দুটি ডেটা যদি আমরা দেখি, তখন আমরা আমাদের সকল টিডিএস ক্লেম করা শেষ। এখানে যদি আরো ট্যাক্স থাকতো, যেমন অ্যাডভান্স থাকতো, তাও আমরা এখানে ক্লেম করতাম, যেমন ক্লেম এআইটি, এইসব বিষয়গুলো, এনভায়রনমেন্টাল সার্চার যতগুলো পেড করেছি সব এখান থেকে আমাদের ক্লেম করার সুযোগ ছিল, ক্রেডিট নেওয়ার সুযোগ ছিল। তার মানে রিটার্ন সাবমিশন করার পূর্বে যতগুলো ট্যাক্স আমরা পেড করব সবগুলো আমরা রিটার্নে কি পেয়ে যাব? ক্রেডিট পেয়ে যাব। এখন যেহেতু আমাদের অন্য কোনো ক্রেডিট নেই, এই জন্য আমরা গো টু রিটার্ন, রিটার্নে চলে যাব, মূল রিটার্ন। তার এই যে যে আপডেটগুলো দেখতে পাবো, যে টোটাল অটোমেশনে আপডেটগুলো হয়ে যাবে। যেহেতু সঞ্চয়পত্রটা একটু প্রবলেম, এটা বাদ দিলে আমাদের আর বাকি সব কিছু কি হয়ে যাবে? আপডেট হয়ে যাবে। এখানে আমাদের কিন্তু সব কিছু চলে আসছে। এখন আমরা যেটা করব, আমরা একটু ভিউটা দেখি। এখন দেখেন আমাদের এই যে টোটাল পেমেন্ট অ্যান্ড অ্যাডজাস্ট, এখানে দেখেন টিডিএস গুলো আপডেট হয়েছে। সোর্স ট্যাক্স 75,927 টাকা আপডেট হয়ে যাওয়ার পরে আমাদেরকে বলা হয়েছে রিটার্নের সাথে আমাদের পে করতে হবে 13,065 টাকা। এটা হচ্ছে পেইড উইথ রিটার্ন। এটা যদি আমরা এখন পে নাওতে চলে যাই, তখন আমাদের এই চালানে নিয়ে যাবে, সেখানে পেমেন্ট করলে আমরা রিটার্নটি হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আপনি দেখেন, আমি দেখাই দিই, এখানে পে নাও দেওয়ার সাথে সাথে এই চালানে চলে যাবে। এই চালানো আমরা সবাই নিঃসন্দেহে পারি। এই চালানে আমরা যখন এই টাকাটি 13,065 টাকা আমরা পেমেন্ট করব, আমরা রিটার্নটি সাবমিট করতে পারবো। এখন আমাদের যে কাজটি, যে পূর্ণাঙ্গ রিটার্নটি আমরা রিভিউ করব, যে কোথাও কোনো গ্যাপ থাকলো কিনা, কোনো ভুল আছে কিনা। আমরা রিটার্নে আমাদের ইনকামগুলোকে ভেরিফাই করব, যে সঠিকভাবে ইনকামগুলো দেওয়া দেওয়া হয়েছে কিনা, আমাদের রিবেট ঠিক আছে কিনা। প্রত্যেকটা ইনপুটকে আমরা চেক করব, ম্যানুয়ালি চেক করব। যেমন আমাদের স্যালারির সাথে আমরা মিল করব, স্যালারি হেড সেটা ঠিক ছিল কিনা। ওকে। এরপরে ইনভেস্টমেন্ট ঠিক ছিল কিনা, আমাদের পারিবারিক ব্যয়গুলো ঠিক ছিল কিনা। এই প্রত্যেকটা বিষয় আমরা কোনো অ্যাসেট, বিশেষ করে প্রিভিয়াস নেট ওয়েলথ, এরপরে কোনো অ্যাসেট আমাদের, যেমন অনেক সময় ইনপুট দিতে যে একটা গ্যাপ থাকতে পারে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা কি করব, এখানে দেখে দেখে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখবো যে না, সব কিছু ওকে আছে। যখন সব কিছু ঠিক থাকবে তখনই কিন্তু আমরা রিটার্ন সাবমিশনের দিকে যাব।